আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ক্লাসটা শুরু করব এখনই। একটু 2 মিনিট ওয়েট ওয়ালাইকুম করছি আমরা সবার জন্য। সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আছি আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? জি জি, আছি, ভালো আছি। সাদাত ভাই, তাই তো? জি ভাই, জি জি। আচ্ছা, ইনশাল্লাহ হয়ে যাবে ভাই এবার। ভালো নাই ভাই, মন খুব বেশি সুবিধা নেই। কখনো কখনো এরকম হয়, কি করবেন। এটা এটা ঠিক আছে অবশ্য, দেখি আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ ভরসা। আচ্ছা, অন্য আর সবার কি অবস্থা? আপনাদের বেসিক অ্যাকাউন্টিং নিয়ে কি সমস্যা বলতে পারেন? আমরা অন্যরা জয়েন করার আগে আমরা 2-3 মিনিট একটু আলোচনা করি। সমস্যা ভাই আমি বলি, সমস্যা যেটা আসলে সমস্যা না, হয়তো আমি মনে করছি এরকম আচ্ছা। যে গত প্রশ্নের বিশেষ করে পার্ট ডি এবং পার্ট ই যে অংশটা, অর্থাৎ ডিফারেন্স এবং শর্ট কোশ্চেন শর্ট যেগুলো, কোয়েশ্চেন। হ্যাঁ। হ্যাঁ, এখানে যেমন প্রশ্ন ই, পার্ট ই নিয়ে যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ ফেয়ার ভ্যালু, প্রশ্নটা আসছে এইভাবে। হুম এখন বাংলার অংশে গিয়ে দেখলাম যে ওখানে ইংরেজি অংশ দেখুন। হুম এখন এই ইংরেজি অংশ দেখতে গিয়ে আমি হোয়াট ইজ ফেয়ার ভ্যালু পাচ্ছি। এখন এই হোয়াট ইজ ফেয়ার ভ্যালুর উত্তরটা যদি আমি এখন বাংলাতে দিতে চাই বা দেই, হুম। তাতে আসলে আসলেই কি কোনো প্রবলেমে পড়ছি, বা বাংলা উত্তরটা দেওয়া কি সঙ্গত কিনা বা ঠিক আছে কিনা, এটা একটু যদি আপনি ভাই ক্লিয়ার করেন একটু। আসলে মানে আমি কনফিউজড আসলে। আচ্ছা, এটা কোনো এমন কোনো ব্যাপার না। ওই আপনারা যারা বাংলায় পরীক্ষা দিবেন, তারপর পরে প্রশ্নটা অনেক সময় তারা বাংলায় প্রশ্ন দেয় না, ওটা ইংলিশ অংশ দেখুন বলে। হ্যাঁ, তো হ্যাঁ দেখ। সেক্ষেত্রে আপনার বিষয়টা হচ্ছে যে উম, আপনি ইংলিশ প্রশ্ন দেখবেন, কিন্তু আপনি যেহেতু বাংলায় করতেছেন সেক্ষেত্রে আপনি বাংলায় উত্তর দিবেন। এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে একদমই কোনো টেনশন করবেন না। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন এই মানে তার মানে অনেক ক্ষেত্রে আমাকে ইংলিশের এই মিনিংটা, মানে বিশেষ করে এই যে কিছু জটিল ওয়ার্ড হয়তো এখানে ইউজ হবে, যেটা আমরা হয়তো ইংলিশে পড়তে গিয়ে জানতে পারতাম, বাংলা পড়তে গিয়ে হয়তো পাশাপাশি এটা আমরা অনেক সময় ফলো করি নাই। সেক্ষেত্রে উত্তর দিতে গিয়ে হয়তো ওটার অনেক সময় বুঝলাম, হয়তো অনেক সময় আমরা বুঝতেই পারতেছি না। এই ক্ষেত্রে তো আচ্ছা উত্তর আচ্ছা। দেওয়া অনেক সময়, এখন হয়তো বুঝলাম এটা হোয়াট ইজ ফেয়ার বলে, এটা হয়তো আমরা পড়ছি, বাট দেখছি এর সাথে বাংলার একটা সম্পর্ক আছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো জটিল কিছু ওয়ার্ড এখানে ইউজ হইলো, যার অর্থ আমরা বাংলাতে খুঁজে পাচ্ছি না এখানে, সেটা দিতে গিয়ে প্রবলেম হচ্ছে কিনা বা হবে কিনা ভাই, নাকি আমি তো ফেস করছি কিছু এগুলো। কিছু আমি ট্রাম হচ্ছে যে কি বলে, ইংলিশে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, ওই বাংলাও আছে, জি। পাশে ইংলিশও রাখার চেষ্টা করা আছে শর্ট নোটসে। সেটা তার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম যেমন ভাই। হ্যাঁ। জি। জি। বিসিএস এ দেখানো হচ্ছে রিটেনের সময় বলে যে টেকনিক্যাল টার্ম গুলা ইংরেজিতে লেখা যেতে পারে, সেক্ষেত্রে কি এখানে লেখা যেতে পারে? হ্যাঁ, টেকনিক্যাল টার্ম ইংলিশে লিখতে পারেন, ওটা এমন কোনো ব্যাপার না। টেকনিক্যাল টার্ম লিখতে পারেন। ঠিক আছে, হয়তো এভাবে হবে। আরেকটা যেটা এখন আগেই বলে রাখি, পার্ট ডি তে যেটা আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, অর্থাৎ এটার মধ্যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আসলে যেমন কারেন্ট অ্যাসেট, গতবার যেটা আসছে কারেন্ট অ্যাসেট বনাম ফিক্সড অ্যাসেট, আর এগুলো আসলে একজাক্টলি বাংলায় লিখতে লিখি আর ইংলিশে লিখি, কতটুকু এক্স্যাক্টলি প্রত্যেকটা লিখতে হবে এবং এর প্যাটার্নটা, এটা যদি আপনি যখন পড়াবেন তখন যদি একটু বেশি 2 মার্ক করে আছে, এই 2 মার্কের জন্য আমরা আসলে কতটুকু লিখবো, বা আমরা যা পড়েছি ইতিমধ্যে এই ক্যাশ ট্রানজাকশন বা নন ক্যাশ ট্রানজাকশন যা পড়েছি ওই পুরোটাই লিখবো, নাকি 2 মার্কের জন্য কোনো শর্টকাট লেখার পদ্ধতি আছে বা লিখলে নাম্বার আমরা পাবো, এগুলো একটু যখন পড়াবেন ভাই একটু ক্লিয়ার করে দিয়ে আমাদেরকে। অবশ্যই মানে আমি, আসলে আপনি গতবার, সন্দেহের মধ্যে পড়ে গেছি, তো সন্দেহের মধ্যে পড়ে যাওয়াতে মনে হচ্ছে যে কি লিখলাম, তাতে কি তারা পছন্দ করছে না, খাতা দেখার তো উপায় নাই আসলে। যার কারণে না আমাদের না না ভুল না কোথায়, এই ভুলগুলো না, যদি আমরা দেখতে পারতাম যে আমাদের এখানে প্রবলেম হচ্ছে বা এগুলো ভুল হচ্ছে, তাহলে হয়তো আহ, মানে এখানে কারেকশন আনা যেত। যার কারণে আপনার প্রতি বিশেষ অনুরোধ থাকলো, বিশেষ করে পার্থক্য এবং পার্ট ডি অংশটা, এটা একটু পার্থক্য এবং এটা তো শর্ট কোয়েশ্চেন। জি, পার্টি শর্ট কোশ্চেন, পার্টি এখানে এবং মার্কস যেহেতু পার্টি। 40, হ্যাঁ এই দুটাতে 40 মার্কস, অনেক অনেক 40 মার্কস না, এবং 30 30 ভাই। সরি, এই পার্ট ইতে তো 20, পার্ট ই তো 20, আর এখানে এখানে 10, সরি না 30। না, ডিফারেন্সে 10 আর পার্টিতে ডিফারেন্সে 20। 10, রাইট। হ্যাঁ ভুল হয়েছে, 10 আর 20, 30, হ্যাঁ। জি এই 30-এ আসলে ভালো করতে পারলে আমার মনে হয় যে অনেকখানি অংশে এগিয়ে যাওয়া সম্ভব। জি, আহ, ডেফিনেটলি। জি জি জি।
এটা একটু থাকলো অনুরোধ, দেখবেন একটু। আচ্ছা, এইটা হচ্ছে যে মানে ওভারঅল আমরা আপনাদের বেসিক অ্যাকাউন্টিং এ কিভাবে সহজে পাশ করবেন বা বেসিক অ্যাকাউন্টিং এ কি প্ল্যান করবেন, হ্যাঁ, ওইটা নিয়ে একটা দীর্ঘ কথাবার্তা আছে। তো এইটাতে আমি এটা নিয়ে আমি আলোচনাই করবো, একটা আলাদা সেশনে রাখবো, বুঝছেন। মানে এটা আজকে আমরা তো ফার্স্ট চ্যাপ্টারটা আলোচনা করবো। আপনারা জানেন কিনা, অনেকেই অলরেডি আমাদের 6 তারিখের সেমিনারটাতে, বেসিক অ্যাকাউন্টিং এর সেমিনারটাতে রেজিস্ট্রেশন করছে। যারা যারা রেজিস্ট্রেশন করছে তাদেরকে আমরা জুম লিংকের অ্যাক্সেস দিব। আমরা অনলি 300 জনকে সেখানে অ্যাক্সেস দিতে পারবো। এখন আমরা রেজিস্ট্রেশন তো অলরেডি করছি, আমরা আছি কিনা ওর মধ্যে এটা একটু আমরা জানতে পারলে, 300 জনের মধ্যে আমরা ঢুকতে পারলাম কিনা পারবেন। ওই যে এটা যারা একটু। 100 জনের মধ্যে মানে থাকবেন, তারা হচ্ছে হলো ওই অটোমেটিকলি একটা বেসিক অ্যাকাউন্টিং এর গ্রুপ হয়ে যায়। মানে রেজিস্ট্রেশন করার পর একটা বেসিক অ্যাকাউন্টিং এর গ্রুপ আসবে, ওই গ্রুপে জয়েন করবেন, ওখানে আমরা জুম লিংকটা দিয়ে দিব পার্সোনালি। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। ওইখানে আমরা মেইনলি বেসিক অ্যাকাউন্টিং এর কোন চ্যাপ্টারটা আগে শুরু করবেন, কোন চ্যাপ্টারটা পরে পড়বেন, টেকনিক্যাল কি শব্দ লিখবো, পার্ট ডিফারেন্সটা কিভাবে পড়বো, পার্টি শর্ট কোয়েশ্চেন পড়বো। আরও আপনাদের বেসিক অ্যাকাউন্টিং নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাদের গ্রুপগুলোতে, ওই গ্রুপটাতে মানে জানার কিছু থাকলে আপনারা আগে থেকেই, অলরেডি মনে হয় আমাদের ওই গ্রুপে মেম্বার 70 আপ হয়ে গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। আর আমি ক্লাস শেষে আপনাদের দরকার হলে আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তাদেরকে আবার রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিব, তারা ফর্মটা পূরণ করে নিন। তাহলে আপনাদের কোনো প্রবলেম থাকলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে লিখে দিন। আমি তাহলে স্পেসিফিক্যালি ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 ঘন্টার একটা সেমিনার করব, সব তো আর আলোচনা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমি বাছাই করে যে প্রশ্নগুলো আপনাদের গুরুত্বপূর্ণ সেগুলো জি নিয়ে জি। আলোচনা করব। বাট এটুকু বলি যে হ্যাঁ, ডিফারেন্স এবং শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেনও প্রায় আপনার 10 মার্কস থাকবে প্রায়। কেউ যদি কথা না বলেন মিউট করে রাখেন। আচ্ছা, আমি মিউট করে দিলাম সবাইকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের ডিফারেন্স এবং শর্ট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এবং পার্ট এর থিওরিটা গুরুত্বপূর্ণ। প্রায় 40 মার্কস থিওরি থেকে আসবে। ওই থিওরিটা যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে আমাদের কিন্তু ওই 40 মার্কস থেকে আপনি ইজিলি 20 থেকে 25 মার্কস, মানে একদমই কাটাই কাটাই মার্কস আপনি। শর্ট কোয়েশ্চেন 2 করে, 2 মার্কসের করে লিখলেই হবে। 2 মার্কসের 2 থেকে 3 লাইন। ডিফারেন্স 2 মার্কস বলছে, 2 থেকে 3 লাইন। এবং আমরা এবার নতুন বইটাতে ওইরকম শর্ট কোয়েশ্চেনটা আপনাদের কত মানে যতটুকু লিখলেই হবে, আমরা প্রতিটা চ্যাপ্টার শেষে আমরা শর্ট কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, দরকার হলে আমি একটু, আপনি যেহেতু কথা প্রসঙ্গে আসলোই, আমি একটু আমাদের বইটা আমি দেখাই যে শর্ট কোয়েশ্চেন আপনারা কতটুকু সাপোজ লিখবেন আর কি। আমরা এই যে পার্ট এর যদি আমরা যাই, এই যে পার্টের শেষে আমরা কিন্তু এই যে পার্ট এই শর্ট কোয়েশ্চেন, আমরা শর্ট কোয়েশ্চেনকে এবার খুব গুরুত্ব দিয়েছি, এবং এই শর্ট কোয়েশ্চেন গুরুত্ব দেওয়ার কারণেই আমরা কিন্তু শর্ট কোয়েশ্চেনের আলাদা একটা সেশন রাখছি আপনাদের। দেখেন এখানে আমরা এই যে ফার্স্ট চ্যাপ্টারে আমরা প্রায় 16টা মতন প্রশ্ন দিয়ে রাখছি। তো এখানে আপনি দেখেন খুব ছোট ছোট করে 2-3 লাইন করে আমরা দিয়েছি। এইটা আবার বোকার মতন যারা এই যে আপনার মেটামেন্টরের, আমি দেখলাম ফ্রি পিডিএফটা, আমি তো সবারই দেখি আর কি। ওনারা করছে কি, আপনার শর্ট কোয়েশ্চেন আলাদা, শর্ট নোটস আলাদা। ওরা আবার শর্ট নোটস মানে শর্ট কোয়েশ্চেন না করে ওরা শর্ট নোটস 4-5টা দিছে, দিয়ে এক একটা, ওই যে ভাই বললো যে কত বড় পেজ আমি লিখবো। তো এটা আমি একটু মানে আপনার তো কি বলে, আপনি তাই বলে বিশাল বড় লিখবেন এমন না আর কি। শর্ট কোয়েশ্চেনের আপনাকে তো একটা আহ, 2 মার্কসের জন্য আপনি যে 5-6 লাইন লিখবেন, সেইটা লেখার আপনার কোনো দরকার নাই পরীক্ষাতে এতগুলো লেখার আর কি। আমি একটু মানে আপনাদের এই জন্যই যেহেতু আসলো, আমি ওদের ওই যে মেটামেন্টরের যে পিডিএফটা, আমি ফ্রি পিডিএফ কপিটা আমি নামাইছিলাম, যে দেখি কি করছে তারা অন্যরা আর কি। তো উনি আসলে একটা কোম্পানিতে জব করে, তো কোম্পানিতে জব করে বেসিক অ্যাকাউন্টিং এর মতন একটা বই লেখা। আমরা তো এটা এডুকেশন সেক্টরে আছে, এবং আমরা অনার্সে পড়াই, এবং এগুলো আমরা প্রতিনিয়ত দেখি। সো এগুলো একটা বই লেখা, বেসিক অ্যাকাউন্টিং এর মতন বই আপনার অনেক সময় দেওয়া লাগে। হ্যাঁ, এবং কোন প্রশ্নটা আপনি বাদ দিবেন, কোন প্রশ্নটা রাখবেন, আপনি অন্যান্য বইগুলোতেও যদি আমাদের দেখেন, আপনি উনি দেখেন ওনার একটা আপনারা তো ব্যাংকে জব করে 5 দিন এত প্রেসারে থাকেন, 2 দিন মাত্র পড়ার সময় পান। তো 2 দিনে আপনি গাদা গাদা পড়ে, অপ্রাসঙ্গিক প্রশ্ন পড়ে, তো আপনি মানে যারা শিখতে চান, শিখার ব্যাপারটা আলাদা, পাশ করার ব্যাপার আলাদা। তো এখন ব্যাংকে পড়ে আসলে শিখার, ওই ছাত্র জীবনের মতন শেখার কারো আর ইচ্ছা থাকে না। তার ইচ্ছা থাকে যে 45 মার্কস পাস,
করা নিয়ে। তো দেখেন উনি ফার্স্ট চ্যাপ্টারে প্রায় 28টা প্রশ্ন ধরছে। ওই জানেই না যে কোনটা বাদ দিবেন কোনটা আসবেন, কিন্তু ইনশাল্লাহ আমরা যে কয়টা প্রশ্ন ধরছি, আমরা ফার্স্ট চ্যাপ্টারে অনলি 15টা প্রশ্ন ধরছি। এরকম প্রতিটা সাবজেক্টের সাথে যদি উনার তুলনা করেন, আমাদের আমাদের প্রশ্ন অর্ধেক, উনাদের প্রশ্ন বা বাজারের প্রশ্ন তার চেয়ে ডাবল। তা আপনি 5 নাম্বারটা, আমার কথা হচ্ছে যে যদি আপনি কম পড়ে, আমি যেটা বলি যে অল্প পরিশ্রমে সহজে পাশ করুন, যদি অল্প পরিশ্রম করেই পাশ করা যায়, আমার তো 80 নাম্বার পাওয়ার কোনো টার্গেট নাই, বা আমার এত আননেসেসারি প্রশ্ন পড়ার দরকার নাই ব্যাংকে জব করে। তো এরা তো আসলে বোঝে না যে মানে ওই অ্যানালাইসিস করে আপনাকে বাদ দিতে গেলেও প্রচুর সময় লাগবে। তো একটা কোম্পানিতে জব করে উনি কিভাবে একটা বই লেখার মতন কাজ, উনিও সপ্তাহে 2 দিন সময় পান। তা আপনি কিভাবে পাবে? এখন ওনার দেখেন, আপনি এই যে এখানে উনি শর্ট নোটসটাকে শর্ট কোয়েশ্চেন বলে দিয়েছে, কিন্তু এখন তো আপনাদের শর্ট নোটস আসবে না। সো মাত্র এখানে 3টা শর্ট নোটস দিয়েছে। তো 3টা শর্ট নোটস পড়েও তো আপনার লাভ নেই, এখানে 20 মার্কস, তাহলে এটাকে তো আপনার গুরুত্ব দিতে হবে ভাই। তো এত মানে যেটা আমরা বুঝি না, অনেকে অ্যাড ট্যাড দেখে মানে ভুলভাল আহ, এগুলো মানে করে। আরেকটা বিষয় আমি এখনই বলে নেই আমরা পড়া শুরুর আগে। যেমন আবার আরেকটা দেখলাম যে ওই যে আপনাদের ব্যাংকিং ডিপ্লোমা উইথ সাখাওয়াত, উনি বেসিক অ্যাকাউন্টিং এর একটা পরামর্শ দিছে। একজন চাইছে যে ভাই আমি কি বাংলা ভার্সনে লিখবো নাকি ইংলিশ ভার্সনে লিখবো, বেসিক অ্যাকাউন্টিংটা কি আহ, আহ, ওই আবার পরামর্শ দিছে যে এই আপনারা যারা বেসিক অ্যাকাউন্টিং পরীক্ষা দিবেন, এমনিতেই তো আপনারা বেসিক অ্যাকাউন্টিংটা নিয়ে সবচেয়ে বেশি ভয়ে থাকেন, সে পরামর্শ দিছে যে বেসিক অ্যাকাউন্টিংটা আপনারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন, ইংলিশ ভার্সনে নাকি এটা পাস করা ইজি হবে। তা আমার কথা হচ্ছে আপনি ইংলিশ ভার্সন দিবেন না বাংলা ভার্সন দিবেন, এটা টোটালি একান্তই আপনার ব্যাপার। আর যারা বাংলা ভার্সনে পরীক্ষা দেয় আগে থেকে, বা বাংলা ভার্সনে তারা অভ্যস্ত, তারা ইংলিশে গেলে তার জন্য তো আরো কঠিন হয়ে যাবে। কারণ ইংলিশে মানে কঠিন বলতে কি, যদি আপনি সময় বের করতে পারেন, বাট বেশিরভাগ ব্যাংকাররা আমরা দেখি যে 90% ব্যাংকাররা সময় বের করতে পারে না, সপ্তাহে 2 দিন কতগুলো এই বেসিক অ্যাকাউন্টিং ছাড়াও তাকে অন্য সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তাহলে ইংলিশে পড়তে গেলে ইংলিশে প্রশ্ন মুখস্থ করা তো অনেক সময়ের ব্যাপার। আর সে আবার বই মানে আইবিবি টেক্সট বইটা আপনি রেফারেন্স হিসেবে রাখবেন, হ্যাঁ আইবিবি টেক্সট বইয়ের অঙ্কগুলো আপনি দেখবেন, বাট আমাদের গাইড বইটা বা একটা ভালো কোনো গাইড বই দেখে তারপর আপনি ওই আইবিবি টেক্সট বইয়ের রেফারেন্সটা দেখেন। এখন সে নিজেও বই বের করতে পারে না, আইবিবি টেক্সট বইয়ের বইটা ইংলিশ ভার্সনে, ওটা তো বাংলা ভার্সনে না। এখন ওই বই বিক্রি করার জন্য সে মানে কিভাবে প্রতারণা করে, খুবই খারাপ লাগছে যে ওই বই বিক্রি করার জন্য সে চাপিয়ে দিচ্ছে যে ইংলিশ ভার্সনে লিখুন। এখন যে বাংলা ভার্সনে আপনার লিখে অভ্যস্ত, তার তো ইংলিশ ভার্সনে ওই থিওরি পড়তে গেলে অনেক সময় লাগবে। এবং আইবিবি টেক্সট বইয়ের আবার মজার ব্যাপার হচ্ছে যে এই যে আপনি যে শর্ট কোয়েশ্চেন করে দিয়েছেন আইবিবি টেক্সট বইয়ে, এই যে অ্যান্সারগুলো আপনার শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার নাই ওখানে, তারপর বড় কোয়েশ্চেনেরও অ্যান্সার নাই। ওখানে আপনি অঙ্কটা প্র্যাকটিস করতে পারেন, কিন্তু তারপরও আপনি অঙ্ক কখন প্র্যাকটিস করবেন, আগে যদি আমাদের যারা গাইড বইগুলো ফলো করবেন, তারা এই বইটা ফলো করার পর তারপর দেন যাবেন। তো আপনি তো থিওরিও গুরুত্বপূর্ণ দেখতেছেন, তাহলে থিওরি আপনি কোথা থেকে পড়বেন? তো এই যে মানে সে ওই বিষয়ে এক্সপার্টই না, বই বের করতে পারে নাই, হুদাই সে একটা মতামত আপনার উপর চাপাই দিয়েছে। তো আমার এখানে 2-1 জন বই, যেমন আমিনুর ভাইও মনে হয় আছে কিনা, উনি পরবর্তীতে মনে হয় সম্ভবত বাংলা ভার্সন নিল, একজন আবার ইংলিশ ভার্সনে নিছিল, ওই বোঝে নাই, বা অনেকে মনে করছে যে অ্যাকাউন্টিং এর অঙ্ক তো ইংলিশে, তাহলে মনে হয় ইংলিশ ভার্সনেই, বিজনেস কমিউনিকেশনের মতন এটাও মনে হয় ইংলিশ ভার্সনেই পরীক্ষা দিতে হবে। পরে আমি ফোন দিয়ে দেখতেছি যে উনি সবগুলো বাংলা ভার্সন নিচ্ছে, কিন্তু বেসিক অ্যাকাউন্টিং ইংলিশ ভার্সনে। আমি বললাম যে ভাই আপনি যদি অন্যগুলো বাংলা ভার্সনে নেন, তাহলে বেসিক অ্যাকাউন্টিংটাও আপনি বাংলা ভার্সনে নেওয়াটাই বেটার হবে, কারণ আপনি থিওরিটা লিখতে ইজি মানে আপনার হবে। আর অঙ্ক যদি আপনি 2-3টা অঙ্ক একদমই সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি 100% এখানে পাশ করে যাবেন আর কি। কারণ অঙ্কতে প্রায় আপনি 20-30 মার্কস কভার করলে বাকি 10-15 মার্কস করার কোনো ব্যাপার না। আমি গতবার এরকম অনেক পাইছি। তানিয়া আপু নামে, উনি রাকাবে জব করে, উনি মানে এটা আমি দেই নাই, আপনি তো আপনার আমাদের ফেসবুক গ্রুপে বিভিন্ন পোস্ট শেয়ার করি, উনি মানে আপনারা আসলে আসবেন মানে এই ব্যাংকিং ডিপ্লোমা মানে নিয়ে কাজ করতে গিয়ে এক একটা মানুষের যেরকম ভালোবাসা পাইছে, উনি আমাকে মিষ্টি খাওয়াইতে, মানে নগারেই বাড়ি ওনার। তো উনি আমার জন্য মিষ্টি নিয়ে আসছে, বলছে যে স্যার আপনার গতবারে বেসিক অ্যাকাউন্টিং ক্লাসটা করে এবং বইটা পড়ে উনি মাত্র 75 মার্কস করে পাশ করে গেছে। তারপর আমি ক্লাসটা শুরু করব, যেহেতু প্রাসঙ্গটা চলে আসলো, আমি একটু খালি আপনাদের হোয়াটসঅ্যাপ আমাদের গতবারের পেইড গ্রুপটা দেখাই, ওইখানে অনেকেই আছে আমাদের যারা নন কমার্সের ব্যাকগ্রাউন্ড, তারা পাশ করছে। আমার মিথ্যা আমি বলছি মানে এমনি বলছি এমন না, ওনারা হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে এটা নিজেরা মেসেজ দিয়ে জানাইছে আর কি। আর আমরা যে পরিমাণ মানে এই বেসিক অ্যাকাউন্টিংটাকে নিয়ে আপনাদের রেকর্ড এবং লাইভ মিলে প্রায় আমরা 30টার উপরে, মানে গত বছর আমাদের প্রায় 25 থেকে 30টা ক্লাস দিয়েছিল। মানে অ্যাটলিস্ট আমার দিক থেকে কোনো ইয়া পাবেন না। অন্য কোচিং গুলোতে আপনি 10টা 12টা ক্লাস পাবেন, কিন্তু বেসিক অ্যাকাউন্টিং এ 10-12টা ক্লাস দিয়ে পাশ করা যাবে না। এবং তারা নিজেরাও ব্যাংকার বা বেসিক মানে অ্যাকাউন্টিং এর থেকে অনার্স ব্যাকগ্রাউন্ড না। সো তারা এটাতে এক্সপার্ট ওইরকম ভাবে হবে না অ্যাকাউন্টিং এর মতন সাবজেক্টে।
তো আপনারা মানে আমি এটা বলতেছি যে নন কমার্স যারা আছেন তারা এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে গতবার আপনার এরকম নন কমার্স ব্যাকগ্রাউন্ডের অনেকেই পাশ করছে আমাদের। আম, আমি একটু ক্লাসটা শুরু করে দিব, লাস্ট শুধু খালি আপনাদের একটু আমাকে বলবেন যে এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, হোয়াটসঅ্যাপের এই দেখা স্ক্রিনটা। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, দেখা যায় ভাই। আচ্ছা। সাদাত ভাই, এই যে, যেমন হ্যাঁ, তৌহিদ হ্যাঁ। ভাই লিখছে যে আলহামদুলিল্লাহ পাস্ট বিএ, থ্যাঙ্কস লিমন স্যার। তারপর এখানে আবু ইউসুফ ভাই উনি লিখছেন আলহামদুলিল্লাহ আমি নন কমার্স হয়েও এক চান্সে বিএ পাস করেছি, থ্যাঙ্কস লিমন স্যার। আবু ইউসুফ ভাই ডাচ বাংলা ব্যাংকে আছেন এবং উনি হচ্ছেন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন। তারপর নাজমুল হাসান ভাই আলহামদুলিল্লাহ ইভেন দো আই এম ফ্রম এ নন কমার্স ব্যাকগ্রাউন্ড আই হ্যাভ পাস্ট বেসিক অ্যাকাউন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এইখানে দেখেন এটা আমাদের কিন্তু বিএ পেইড গ্রুপের লেখা। নাজমুল হাসান ভাইও নন কমার্স ব্যাকগ্রাউন্ডের। জিয়াদুর রহমান সুমন ভাই আলহামদুলিল্লাহ লিখছে। এই যে এখানে সর্দার মাকসুদ হাসান ম্যানেজার দিয়েছেন, উনি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের, উনিও লিখছেন আলহামদুলিল্লাহ আই হ্যাভ পাস্ট বেসিক অ্যাকাউন্টিং, থ্যাঙ্কস এ লট। তো সো এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যথেষ্ট চেষ্টা করব। আপনাদের পার্সোনালি কোনো প্রবলেম হলে গ্রুপে জানাবেন যে স্যার আমি এটা বুঝতে পারছি না, এটা কঠিন লাগতেছে। বাট আমার দিক থেকে আন্তরিকতার অভাব থাকবে না। সাদাত ভাই ক্লাস করছে, কোনো কারণে সামাও হয়নি, হয়ে যাবে ইনশাল্লাহ। সাদাত ভাই আপনি মানে জানেন তো অ্যাটলিস্ট যে আমার দিক থেকে আন্তরিকতার কোনো ইয়া জি, জি, থাকবে না না। ভাই, এটা 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 স্বীকার করতেই হবে যে আপনার তরফ থেকে কোনো প্রকার ইয়ে ছিল না, আপনার যথেষ্ট চেষ্টা করেছেন। এবং যারা পাশ করেন, যেমন আমি যদি আমার কথাই বলি, এটা আমার ব্যর্থতা সরাসরি। আপনার বই, আপনার ক্লাস নেওয়ার স্টাইল, আপনার বোঝানোর স্টাইল, এভরিথিং ইজ ওকে আমি মনে করি। আমিও নিজেও নন কমার্স ব্যাকগ্রাউন্ড। তো সুতরাং আপনার সবকিছুই ভালো লেগেছে। এবং আমার পরীক্ষা দিয়ে আপনাকে আমি থ্যাঙ্কস দিয়ে, যে প্রশ্ন খুবই সোজা হয়েছে, আমার পছন্দ হচ্ছে। আমি 72 অ্যান্সার করেছিলাম, আমি আপনাকে বলছি যে আমি হুম, 72 হুম। অ্যান্সার। তো আমি বিশ্বাস করি যে এখান থেকে আমার পাস হবে, কারণ ম্যাথ আমি এখান থেকে মার্কস ভালো পাওয়া আমার কথা। যাই হোক, কোনো কারণে হয়তো আমার হয়নি, আমি জানি না কোথায়। আমি এই জন্যই আমি একবার বোধহয় আবারও ফোন করেছি যে আসলে খাতা দেখার কোনো উপায় আছে কিনা, আমি এটা দেখতে চাই আমার প্রবলেমটা আসলে কোথায়। কারণ আমি 72 আনসার করেছি, এখানে আমার ম্যাথে প্রায় আমার 55, মোটামুটি আমি মানে 50 থেকে 52 এখানে আমার পেয়েই যাবো আশা করি এইরকম। আর বাকিটা আমি থিওরি যেটা লিখছি এখান থেকে নয় কাটাকাটি করে যদি আমাকে নাও দেয়, তারপর আমার পাশ করার কথা ছিল, যাই হোক, এটা হয়নি। তবে আপনার দিক থেকে কোনো প্রবলেম নেই, আপনি খুব ভালো আমাদেরকে ইয়ে দিয়েছেন, গাইড দিয়েছেন, সার্ভিস দিয়েছেন। অশেষ ধন্যবাদ ভাই, আমি আবারও আপনাকে ধন্যবাদ দিই। আচ্ছা, এখানে আপনার আমি বলি কিসের কারণে আপনার যে কি বলে পরীক্ষাটা ভালো হয়েছে, কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের বই থেকে হবো মানে যে কয়জন গত বছর যারা ক্লাস করছিল আমাদের ওই যে আপনার জার্নালটা এবং জি, জি, রেশিওর জি। অঙ্কটা একদমই হুবহু আমরা যে না, হুবহু বই আসছে, দিয়েছিলাম একদম একদম হুবহু একদম আসছিল। ওই জন্য আপনার ওই জি। যে কনফিডেন্স ছিল যে আরে আমি তো একবারে হুবহু অঙ্ক চলে হ্যাঁ, আসছে, হ্যাঁ, অঙ্ক তাহলে চলে আসছে। তারপরও আর এরকম হইলো কেন আর কি। তো এইটাই যে আমি আপনাকে একটু যারা ক্লাস করতেছেন দেখতেছেন। আচ্ছা, আমরা এখনই চলে যাব। এই যে আমাদের সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের যে আপনার অঙ্কটা আসছিল, এইখানে আপনার শুধু নাম দিয়েছে রায়হান ওপেন্স দ্য রায়হান ড্রাই ক্লিনার্স। মানে প্রথম যে অঙ্কটা জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, আমি বারবার বলছিলাম যে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স খুব ভালো করতে হবে, এখান থেকে একটা সেট থাকবে ইনশাল্লাহ। তো এবারও মনে হয় এখান থেকে একটা সেট থাকবেই। হ্যাঁ, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স আমরা খুব ভালো করে করব। এখান থেকে আপনার এই যে 20 × 40, তার মধ্যে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সটা যেটা দিয়েছিল এটা হুবহু মানে আমরা যে বইয়ে অঙ্কটা ধরছিলাম সেখানেই এই অঙ্কটা আছে, এবং খালি এই সংখ্যাগুলো একটু চেঞ্জ হয়েছে, মডিফাই করছে আর কি। হ্যাঁ, তো এই জন্য আমি আমার বইটাতেও এবার যদি আপনাকে দেখাই আমাদের বইয়ে এই সেম অঙ্কটা। এই যে এখানে আপনার রহমান ইনভেস্টমেন্ট টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস, পেইড টাকা 1,000 ক্যাশ ফর স্টুডেন্ট অফ মে 2024। এইখানে এই অঙ্কটা ছিল, এখানে নাম ওখানে রহমান ছিল, এখানে আপনার জামান। জামান দিয়েছে। দেখেন 20,000 জি। টাকা ক্যাশ, কোম্পানি পেইড টাকা 1,000 ক্যাশ ফর স্টুডেন্ট
পারচেসড ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স ফর টাকা 25,000, না, আপনি এটা এই যে নিয়ে যাই, ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমাতে এটা দেখেন নিয়ে যাই। ওয়াশ অ্যান্ড ড্রায়ার্স ফর 25,000, একেবারে সেম অঙ্ক তুলে দিয়েছে। তারপর আমি এই যে আপনার ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমার যে রেশিওর একটা অঙ্ক দিয়েছিল 20 মার্কসের, একেবারে হুবহু জি তুলে দিয়েছিল। এই জন্য সাদাত ভাইয়ের মন স্বাভাবিকভাবেই খারাপ থাকবে যে, এবং সাদাত ভাই বেশ ভালো তখন আমরা ক্লাসে যখন করছিলেন বেশ পার্টিসিপেন্ট করছিল এবং খুব দ্রুত ধরতে পারছিল। আমি বলছিলাম যে ভাই বাহ ভালোই তো লাগছে। তো স্বাভাবিকভাবে ওনার মন খারাপ হবে, উনি চেষ্টা করছেন। এবং এই যে এখানে রেশিওর এই অঙ্কটা যেটা দিছিল, রান কর্পোরেশন কর্পোরেট ব্যালেন্স শিটস আর প্রেজেন্টেড বলো, হুবহু অঙ্কটা আমাদের কারেন্ট রেশিও, এসিড টেস্ট রেশিও, জি অ্যাকাউন্ট জি জি। রিসিভেবল টার্নওভার, এই অঙ্কটাও আমাদের হুবহু দিয়েছিল আর কি। আপনারা যারা আমাদের ওই বইটা নিয়েছেন বা এই এর সঙ্গে আমাদের প্রশ্নটা মিলাই দেখেন, তাহলে আপনারা দেখবেন যে হুবহু মানে মিলে গেছে। সো এই জন্য অনেকেই কম মানে 80 মার্কস অ্যান্সার করেও পাশ করে গেছে গতবার যারা ক্লাস করছিল আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে ফার্স্ট এই চ্যাপ্টারটা তো এই প্রশ্নটার একটা পুরো সমাধানটা একটু ভাই যদি না দেওয়া থাকে একটু চেষ্টা ওই করেন ওইটা, পরবর্তী হ্যাঁ সাদাত ভাই, আমি পরে হচ্ছে সমাধান। যে ওই আপনার সিক্স ব্যাংকিং ডিপ্লোমার যে যে অঙ্কগুলো আপনাদের জন্য জি গুরুত্বপূর্ণ, হ্যাঁ সেগুলো যেগুলো জি হবো, সেটা আমি আর মানে কারণ ওইটা আমাদের বইয়ের সাথে হবো মিলে গেছে, তো আমি লিখছি যে খালি মডিফাইড, মানে ওই অঙ্কটা আমি যখন ক্লাসে বুঝাবো তখন আপনারা দরকার হলে আলাদাভাবে প্র্যাকটিস করে আমার জি এখানে দিয়ে দিলেন আর কি। আর যে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রাখা দরকার আমি সেগুলো রাখছি গত সিক্স বিপিএ। তো ইনশাল্লাহ জি আমরা আগামী বারের মতোই প্রথমে ফার্স্ট চ্যাপ্টারটা থিওরির ক্লাস করব, এবং তারপর দেন সেকেন্ড চ্যাপ্টারটা থিওরি, বা আমি অনেক সময় গত বছর কি করেছিলাম যে আগে ম্যাথটা পড়ায় তারপর থিওরিতে গেছিলাম, তাহলে থিওরি বুঝতে আপনাদের জন্য ইজি হবে। অনেকে যেটা করে যে জি। আগে থিওরি পড়ায় তারপর ম্যাথ যায়, কিন্তু যেহেতু এখানে নন কমার্স ব্যাকগ্রাউন্ডের অনেকে থাকেন, তো ওই জন্য আমি চিন্তা করলাম যে আগে ম্যাথ পড়ালে থিওরির সাথে রিলেটেড আপনার খুব দ্রুত হয়ে যাবে। সো আমরা ওই প্ল্যানটা করতে পারি। ইনশাল্লাহ আপনাদের কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে আমরা কিন্তু 188 পেজের মধ্যে আমরা প্রতিটা বই আমার যত পেজের মধ্যে কমপ্লিট রাখার চেষ্টা করছি। আপনি মেটামেন্টর যান বা অন্য যে কোনো কোম্পানির বই যান, এর চেয়ে ডাবল 3 গুণ প্রশ্ন হয়ে গেছে। আমরা 188 পেজের, আপনি তো এই 167 পর্যন্ত, আপনার তো আর এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আপনি তো এটা পড়বেন না। আপনার এখানে 5 থেকে শর্ট নোটস আমাদের 166, অর্থাৎ আপনার 155 পেজ মতোই ইনশাল্লাহ আপনি যদি ভালো করে পড়েন এই পাশ চলে আসবে। কিন্তু আপনি যদি এটাই স্বাভাবিকভাবে আপনার যদি মেটামেন্টরের বই পড়তে যান, এইটা আপনাকে দেখেন কত নাম্বার পেজ আপনার এই 5 থেকে শেষ হয়েছে হলো 247, অর্থাৎ আমার চেয়েও আপনাকে ওর বই পড়তে গেলে মিনিমাম 60 70 বা 70 80 পেজ পড়তে হবে। সো আপনার যদি কম পড়ে কাজ হয় তো দরকার কি, এনারা মেইন হচ্ছে যে অত সময় নাই তো আহ, একটু কম পড়ে কিভাবে পাস করাবে, উনি এই হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি দিতেছে, জি জি। ভালো না? আচ্ছা আচ্ছা, এখন আমরা হচ্ছে হলো ফার্স্ট চ্যাপ্টারের ক্লাসটাতে চলে যাই। ক্লাস শুরুর আগে আপনার লাস্ট যদি আপনারা কেউ কোনো দুই একটা প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু এই কারণেই আপনার কাছেই আসছি, বুঝছেন? আরো অনেক ছেলেপেলে হয়তো বা আরো আসবে ভবিষ্যতে, আমরা এই জন্যই আপনার মার্কেটিং আমরাই করতেছি, আচ্ছা বুঝছেন? আচ্ছা। এই জন্য না না, সবাইকে, আমি হ্যাঁ। আমি জানি না এবার এই যে না মানে প্রচুর মানে আমার ব্যাংকার মানে আমি নিজে জানি না, আমি ওইরকম অ্যাডও চালাই না। না তো আমাকে বলছে না, ভাই আমার শোনেন, অমুক ভাই বলছে অমুক ভাই বলছে, তো এটা আপনাদের মানে বিশাল না ভালোবাসা ভাই, হ্যাঁ। আপনার, আমি একটু শেয়ার করি। আমার এখানকার আরেক ভাই ছিল আমার সঙ্গে, ওই ভাইটা গতবার পরীক্ষা দিয়ে 5টায় পাস করছে, 6টার ভেতরে একটা খালি ডিসিতে পাস করে নাই। ওর হচ্ছে এক বন্ধু থাকে হচ্ছে আপনার ইয়েতে, ওই আপনার হচ্ছে ওই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার ওখানে কেন্দ্রে ইয়েতে থাকে। তা বলছে তুমি 3 নাম্বার পাও নাই, তোমার হচ্ছে চ্যালেঞ্জ করে তোমার কাজ হবে না। তাছাড়া ওই ছেলেটা সবগুলোতে পাস করছে। আমি বললাম ভাই তাহলে অ্যাকাউন্টিং পাস করলেন কিভাবে? হুম। তা বলতেছে যে না, আমি আর এক কলিগ ছিল, আর আমি বইটা আপনার বই কিনছিল ওটাকেই ফলো করছে, এবং হুম। সবগুলোতেই মোটামুটি ভালো করছে। এই কারণে আমিও চলে আসছি, এবং আরো আরো কিছু ছেলে পেলে অলরেডি বই আপনার বই কিনতেছে। ঠিক আছে, দোয়া করবেন ওকে, ভাই। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। আচ্ছা আমরা জি তাহলে জি ক্লাসটা শুরু করি। জি, আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। জি স্যার ইমন বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইমন ভাই ভালো আছেন আপনি? স্যার আমরা জি ভালো। জি, মোস্ট অফ, বিশেষ করে আমি এখানে নন কমার্স ব্যাকগ্রাউন্ড। স্যার অনেক আপনি আছে নন কমার্স ব্যাকগ্রাউন্ড, আপনি টেনশন ক্লাসটা, নিয়েন না। হুম। আমি বলছিলাম যে ক্লাসটা এমন ভাবে নেওয়ার একটু চেষ্টা করেন যে আমরা নন কমার্সেরই বেশি, হ্যাঁ, এটাই অনুরোধ। না না, আমি হচ্ছে যে একদমই মানে নন কমার্সের চিন্তা করে বা একদমই সবচেয়ে কেউ জানে না মানে অ্যাকাউন্টিং এর জিরো থেকে আমার বোঝাতে হবে ওই চিন্তা করেই বুঝাবো। ইনশাল্লাহ আপনি আমরা ওকে, আবার ক্লাসের আগে থ্যাংক আগে ইউ। আমি রেকর্ড দিয়ে দিব। আচ্ছা আপনি এই কথাটা বললেন, তাহলে আপনারা যেটা কাজ করবেন যারা আমাদের ক্লাসগুলো নিয়েছেন বা বইগুলো পাইছেন, আপনারা যেটা অবশ্যই অবশ্যই করবেন, আমার একটা অনুরোধ থাকবে, হয়তোবা আপনার একটু খাটনি হবে, তাহলে আপনার যেটা হবে যে আমি যেদিন ক্লাসটা বুঝাবো নন কমার্স ব্যাকগ্রাউন্ডের
হয়েও আপনি দেখবেন যে একটা প্রশ্ন আপনার কনফিউশন থাকতেছে না, মানে আমি বইটা যেটা দিয়েছি কষ্ট করে সেটা আপনারা একটু ভাই ইউটিলাইজ করবেন। কি কারণে? ধরে নেন আপনি যখন চ্যাপ্টার টুটা মানে কিভাবে পড়লে আপনার যখন আমি লাইভ ক্লাসটা নিব তখন একটা কোনো কনফিউশনও থাকবে না ইনশাআল্লাহ, বা যদি কোনো কনফিউশনও থাকে এক দুইটা থাকবে, সেটা আপনি লাইভ ক্লাসে সরাসরি মানে ওই দিনই প্রশ্নটা করতে পারবেন আপনার মানে জানা থাকলে। যেটা করবেন দেখা যাচ্ছে যে সাপোজ চ্যাপ্টার টুতে যদি আসেন, আমি আমার বইটা কি দেখা যাচ্ছে? এই যে যেমন ম্যাথমেটিক্যাল প্রবলেমস অ্যান্ড জি জি সলিউশন। জি আচ্ছা, দেখা ওকে। যাবে। এই চ্যাপ্টার টু জি থেকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমস অ্যান্ড সলিউশন দরকার। যারা আপনারা লাইভ ক্লাস করছেন তাদের জন্য বিনীত বিনীত অনুরোধ এই কাজটা অবশ্যই করবেন। আমি ক্লাসে একদিন হিসাবের শ্রেণী বিভাগ আলোচনা করব। ওই হিসাবের শ্রেণী বিভাগ দেখার আগে এখানে আপনার একটা কিউআর কোড দেওয়া আছে, আপনি দয়া করে আবার রিপিট, এই কিউআর কোড স্ক্যান করে ক্লাসটা দেখে নেবেন। দেখে নিয়ে তারপর আমি যখন ক্লাসে যাব আবার লাইভ ক্লাসে, মানে একবার দেখা হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি আইডেন্টিফাই করে ফেললেন এটা আমি বুঝি নাই। বা আপনি যদি দ্বিতীয়বার ক্লাস দেখেন, আমি অ্যাটলিস্ট এইটুকু গ্যারান্টি দিতে পারবো এত সহজ করে বুঝাই যে আপনার আহ, মানে কনফিউশন থাকবে না। তারপরও আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি দ্বিতীয়বারে অবশ্যই অবশ্যই ওই দিন ক্লাসে জয়েন করে বলবেন যে স্যার এটা আমি বুঝি নাই, বা আমাদের হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে আছে, আপনি মেসেজ দিয়ে বলবেন যে স্যার এটা আমি বুঝি নাই। আমি হয়তো বা ওই মুহূর্তে যদি ব্যস্ত থাকি, আমার তো অনেক কাজে ব্যস্ত থাকতে হয় আপনাদের প্লাস কলেজের অনেক কিছু, তখন আমি হয়তো বা সঙ্গে সঙ্গে না দিলেও আমি রাতের মধ্যে আপনার ভয়েস মেসেজ দিয়ে বলবো যে এটা এরকম এরকম, তখন ইনশাল্লাহ হয়ে যাবে। আর ক্লাসে তো আপনি সরাসরি জয়েন করবেনই। তো এইটা, ওকে এই যে হিসাবের শ্রেণী বিভাগ বোঝা হয়ে গেল। হিসাবের শ্রেণী বিভাগ আগে পড়বেন না, একবার দরকার হলে আপনি একটু একবার রিডিং পড়লেন, রিডিং পড়লে কিছুই বুঝবেন না। আগে কিউআর কোড স্ক্যান করবেন, কিউআর কোড স্ক্যান করে আপনি রিডিংটা পড়বেন, তখন দেখবেন যে সবকিছু বোঝা হয়ে গেল। আচ্ছা, হিসাবের শ্রেণী বিভাগের পর আপনি আধুনিক ও সনাতক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ করবেন। তাহলে এটা বোঝার জন্য আপনি কি করবেন, এটা আবার কিউআর কোড স্ক্যান করবেন। কিউআর কোড স্ক্যান করলে রাত 11টা বাজলেও আমি না থাকলেও আমি আপনার মোবাইলের সামনে হাজির দৈত্য হিসেবে। আপনি এই আধুনিক ও সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় ওই ভিডিও দেখে এটা একটু পড়লেন, আচ্ছা আপনি বুঝে গেলেন। তারপর আপনি চিন্তা করলেন যে মানে স্টেপ বাই স্টেপ আমি বইয়ে যেইভাবে গেছি, গত বছর অনেকের ক্লাসের লিঙ্ক গুলো বলতো যে স্যার ক্লাসের লিঙ্ক তো এলোমেলো হয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না, তখন আমি ভাবলাম যে এবারে এইরকম আমরা প্রায় বইয়ে 20টার উপরে কিউআর কোড মানে জেনারেট করছি। এই কিউআর কোড জেনারেট করতেও অনেক সময় লাগছে আমার, ওই যে ছেলেপেলেকে দিয়ে করাইছে। এই জার্নাল করার পূর্বে যা জানতে হবে, জার্নাল করার পূর্বে কিউআর কোড স্ক্যান করবেন, করে দেখবেন। তারপর এই জার্নাল করার পূর্বে কিউআর কোড স্ক্যান করে দেখে ফেলবেন। এরকম ভাবে আবার শুধু যারা মানে ক্লাস নেন নাই তারাও কিন্তু এরকম ভাবে 10টা ফ্রি ভিডিও ক্লাস আমরা বই দিয়ে রাখছি, যেটা আপনি আর বাজারের কোনো বই পাবেন না। তো এইরকম ফ্রি ভিডিও ক্লাস দেখেও আপনি জার্নালটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। আর কিছু কিছু পেইড কিউআর কোড দেওয়া আছে, যারা পেইড ভিডিও ক্লাস নিয়েছেন তারাই পারবেন। সো আমি যেটা পড়াবো আপনাদের রুটিন তো দেওয়া থাকবে, রুটিনে আছে, আপনি পড়তে পড়তে বুঝবেন না, আমি বলেই দেবো যে নেক্সট ক্লাসে আমার এই টপিকস পড়াবো, তখন একটু আপনি কাইন্ডলি দয়া করে আগে থেকে দেখে নেবেন। পারবেন না এটুকু হেল্প করতে আমাকে? অবশ্যই। আচ্ছা অ্যাডভান্স থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা আজকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে। আচ্ছা, আজকে আমরা মেইনলি বেসিক অ্যাকাউন্টিং এর অঙ্ক করব না, হ্যাঁ। প্রথম দিন আমরা ফার্স্ট চ্যাপ্টারের থিওরি নিয়ে আলোচনা করব। আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আপনারা ওই সেমিনারটাতে জয়েন করেন, ওই সেমিনারে আমি আরো অনেক কিছু আলোচনা করব। একটা ক্লাসে যেহেতু পড়ার ক্লাস, এটাতে আমরা ওইটা বিষয় না আলোচনা করি, কোন চ্যাপ্টারটা আগে পড়বেন, কোন চ্যাপ্টারটা আগে অঙ্ক করবেন, কোনটা কিভাবে পাস করবেন, সবকিছু আমি ডিটেলস ইনশাল্লাহ সামনে শুক্রবার 10টায় একটা সেমিনারে আপনাদের আলোচনা করব। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা যেটা পড়বো মডিউলের ব্রড কোয়েশ্চেন 6 থেকে 12। তো এইখানে এই ফার্স্ট চ্যাপ্টারেরও আমাদের পিডিএফ ফ্রি পিডিএফ কপিতেও আপনাদের এই কিউআর কোডটা স্ক্যান করে দেওয়া আছে। কিউআর কোড স্ক্যান করছেন যারা, তারা ক্লাসটা আগে দেখে নিয়েছেন, আর না হলে তো এখন লাইভ ক্লাসে আসেনি। আচ্ছা, মডিউলের ইন্ট্রোডাকশনে এখান থেকে ব্রড কোয়েশ্চেন ওইরকম ভাবে নাও আসতে পারে, তবে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে আমরা তথ্যগুলো জানলে বা বুঝতে পারলে আমাদের জন্য অনেক সহজ হবে। তবে আমি পড়ার মধ্যে আপনার এখান থেকেও আমি বলে দিব যে কোনগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো আনইম্পর্টেন্ট। 15টা প্রশ্নের মধ্যেও আমি বলে দিব, আর উনি তো 28টা প্রশ্ন ধরছে। সো ওগুলোকে বেশি গুরুত্ব দিবেন। তবে নতুন কোয়েশ্চেন প্যাটার্নে যেটা হচ্ছে যে আপনার প্রতিটা চ্যাপ্টার থেকেই যেহেতু প্রশ্ন থাকতেছে, আপনি না বাদ দেওয়াই ভালো, কারণ আমি যখন করছি তখনই একবারে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। সো এখান থেকে আর শর্টকাট করার দরকার নেই, তারপরও আমি বলে দিব নি, আপনারা অনেকে শুনতে চান। আচ্ছা, ফার্স্ট প্রশ্নটা আমাদের এই যে হিসাব বিজ্ঞান কাকে বলে এবং হিসাব বিজ্ঞানটা কেন গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তবে হিসাব বিজ্ঞানটা নর্মালি আপনার আসতে পারে। যে হিসাব বিজ্ঞান বিষয়টাই হচ্ছে যে আমরা আমাদের যে আর্থিক লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো আমরা সঠিকভাবে লিপিবদ্ধ করব এবং সংক্ষেপে উপস্থাপন করব, এবং এই এটার মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের যে আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী,
লাভ ক্ষতি এগুলো সব কিছু সহজে জানতে পারবো। তো যেহেতু এটার গুরুত্ব কি বা উদ্দেশ্য প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা এই ধরনের প্রশ্ন এখন আসার সম্ভাবনা খুব কম। আমি জাস্ট একটু একবার করে মানে রিডিং পড়ে যাচ্ছি বা একটু হালকা করে বোঝাচ্ছি যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা কি জানতে পারি। আমরা একটা কোম্পানির ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় এবং আর্থিক ফলাফল জানতে পারি। তারপর একটা ব্যবসা প্রতিষ্ঠানের আমরা আর্থিক অবস্থা জানতে পারি। আর্থিক অবস্থা মানে কি? আর্থিক অবস্থা মানে এই যে আপনারা কোম্পানি, আপনাদের ব্যাংক কোম্পানির বা ব্যাংকের বা অন্য কোম্পানির আমরা জানতে চাই না যে মাস শেষে যে রিপোর্ট করি 2 মাস বা 3 মাস পর, যে আমার অ্যাসেটস কত, লায়াবিলিটিস কত, হ্যাঁ, তারপর আমার এখন ঠিক ওই মুহূর্তে আমার অ্যাসেটস কত, লায়াবিলিটিস কত, এটা আমরা এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি, ফিনান্সিয়াল কন্ডিশন। তারপরে আমার যদি হিসাব বিজ্ঞানটা থাকে তাহলে আমার কিন্তু সিদ্ধান্ত গ্রহণে আমার সুবিধা করে। ম্যানেজাররা দেখে যে আচ্ছা আমার আয়ের অবস্থা এরকম, ব্যয়ের অবস্থা এইটা, তাহলে আমাকে এই সেক্টরে উন্নতি করতে হবে, এই সেক্টরে আমার ব্যয় বেশি হচ্ছে, সো সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা ইজি করে। ভুল ও জালিয়াতি প্রতিরোধ করতে সহজ করে। কেউ যদি কোম্পানির কোনো কিছু চুরিও করতে যায়, আপনার যদি সঠিক হিসাব নিকাশ থাকে তাহলে সে কিন্তু সহজে ভুল মানে আপনি জালিয়াতি করতে পারবে না। নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে সহযোগ করতে পারে। আচ্ছা, এরপর আসেন আমরা যদি এই যে 2 নম্বর প্রশ্ন, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, এটা অনেক সময় আপনার শর্ট কোয়েশ্চেন আসলে আসতেও পারে। এটা একটু আমরা ভালো করে পড়বো যে হিসাব তথ্যের মেইনলি ব্যবহারকারী কারা আর কি, বা বড় প্রশ্ন আকারেও কোনো দিয়ে দিতে পারে আর কি কোনো ইয়ার মধ্যে। তো হিসাব তথ্যের ব্যবহারকারী মূলত দুইটা, একটা হলো ইন্টারনাল ইউজার বা অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হলো এক্সটার্নাল ইউজার বা বাহ্যিক ব্যবহারকারী। এখন ইন্টারনাল ইউজার কারা? ইন্টারনাল ইউজার হচ্ছে যে আপনার কোম্পানির বা ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক এবং ম্যানেজমেন্ট, তারা হচ্ছিল অভ্যন্তরীণ ব্যবহারকারী। তো এই ইন্টারনাল ইউজাররা হিসাব বিজ্ঞান কেন ইউজ করে? কারণ তারা স্বাভাবিকভাবে মালিক পক্ষ জানতে চায় একটা ব্যবসা সে করলো খালি টাকা ঢালতেই থাকলো এমন তো না। সে মাস শেষে বা বছর শেষে সে কিন্তু চায় যে তার ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় কি অবস্থায় আছে, হ্যাঁ, বা লাভ ক্ষতি কিরকম অবস্থায় আছে। আর যারা বাহ্যিক ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী যেমন ঋণ প্রদানকারী, আপনি একজন ব্যাংক কর্মকর্তা, আপনি যখন কোনো একটা কোম্পানিকে ঋণ দিতে যাবেন তখন কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখেন, দেখে আপনি কিন্তু বুঝতে পারেন যে বিভিন্ন রেশিও, ডেট ইকুইটি রেশিও বা অ্যাসেট লায়াবিলিটিস দেখে আপনি বুঝতে পারেন যে আমি যে একে ঋণ দিচ্ছি এর ঋণ পরিশোধের সক্ষমতা আছে কিনা। তারপর সরকার আবার হিসাব এটা ব্যবহার করে। সরকার ব্যবহার করে কেন? সরকার তো আপনার কাছ থেকে, কোম্পানির কাছ থেকে কি নেয়? শুল্ক, ভ্যাট বা কর নেয়, বা আয়কর পরিশোধ হচ্ছে কিনা। সরকার দেখে, দেখে যে এর প্রফিট হয়েছে তাহলে এই প্রফিট অনুসারে এই ট্যাক্স তাকে দিতে হবে। তারপর অনেক সময় পাওনাদাররা, যে কেউ বাকি, আমি একটা কোম্পানি, আমি অন্যকে আরেকটা বিটুবি বিজনেসে আমি তাকে বাকি দিব বা আমার কোনো ক্লায়েন্টকে বাকিতে দিব, তাহলে বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে আমি কিন্তু দেখব যে যে তার ব্যবসায় দায় পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। যদি দায় পরিশোধ করার ক্ষমতা থাকে তাহলে তখন আমি তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে কিন্তু আমি এগুলো বুঝবো, তাহলে তখন তাকে আমি ঋণ প্রদান করতে পারি। এছাড়া কর্মচারী ও কর্মকর্তারাও হচ্ছে আমাদের কি লিখছে বই কি, হ্যাঁ, ইংলিশ ভার্সনেও আছে। ক্লিয়ার শোনা যাচ্ছে না, কাট হয়ে যাচ্ছে। আচ্ছা, শুনতে কি অনেকেরই কি এরকম প্রবলেম নাকি না? ভয়েসটা এখন শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে ভাই, ভালো ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপুর কোনো সমস্যা। এরপর কর্মচারী ও কর্মকর্তারা যারা আমাদের এমপ্লয়ি আছে তারা চিন্তা করে যে ব্যবসা প্রতিষ্ঠানের কি অবস্থা, ব্যবসা প্রতিষ্ঠান যে পরিমাণ প্রফিট করছে, লাভ করছে, তারা কি আমাকে সেই সুযোগ সুবিধা দিচ্ছে, আমাকে কি বোনাস দিচ্ছে? কোম্পানি তো এইরকম অবস্থা করলো, ব্যাংক তো এই প্রফিট করলো, বাট বছর শেষে আমাকে কেন লাভ দিচ্ছে না? সো এই হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী এক একজন এক এক পারপাসে ব্যবহার করে। বাট মোটা দাগে আমরা যদি সামারি করি যে যদি এটা সংক্ষেপে আপনার প্রশ্ন আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতেই পারে যে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা, তখন কি আপনি এত বড় করে লিখবেন? আপনি লিখবেন না। তারপরে এটা আমরা আবার ওই যে সংক্ষিপ্ত প্রশ্নের শর্ট কোয়েশ্চেনে আমরা 2 লাইনের মতোই লিখে দিয়েছি ওই জায়গাতে। আমরা তখন লিখবো যে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী হচ্ছে দুই পক্ষ, একটা হলো অভ্যন্তরীণকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। তখন অভ্যন্তরীণ ব্যবহারকারী লিখে আমরা মালিক ও ব্যবস্থাপক লিখলাম, আর বাহ্যিক ব্যবহারকারী কারা তাদের লিখলাম। তখন তার এত বড় 2 মার্কসের জন্য আমি লিখবো না। আচ্ছা। তারপর আমাদের হিসাব বিজ্ঞানের আমি সামনে বারে চিন্তা করছি যে এই যে এই কিছু কিছু প্রশ্ন আমার মানে আমাদের নর্মালি বইগুলোতে তো, বা আমরা যারা ইয়া করি এটা ডিটেলসে আলোচনার জন্য বড় করছি কিছু কিছু প্রশ্নের অ্যান্সার। তো সামনে বারে একজন একটু এটা বলছিল যে স্যার প্রশ্নগুলো ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্নগুলো অনেক বড় বড় লাগতেছে। তো
তো এটাকে আবার সামনে বারে মানে আমি প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করি, আরো ছোট করে নিয়ে আসবো কিছু কিছু প্রশ্নে। বাট এখানে আমি ক্লাসে বলে দিবনি যে আপনি এখান থেকে এতটুকু পড়লেই হবে, এত বড় লিখে দেওয়া আছে, এত বড় না পড়লেও চলবে। আচ্ছা, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কি আপনি কি বোঝেন? এটা যেমন আমরা এত বড় লিখছি, এত বড় লেখার দরকার নেই, আপনার যেই জায়গাটায় আপনার কাছে সহজ মনে হবে ততটুকু আপনি ডেফিনেশনটা পড়লেই হবে, হ্যাঁ। তো এইখানে আপনার যেমন হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই যে লাস্টের এইটা, এই সংজ্ঞাটুকু পড়ার চেষ্টা করবেন, এটা সহজে মুখস্থ করতে পারবেন আর কি, সহজে। আর যারা ইংলিশে দেওয়া আছে তাদের তো ইংলিশেই পড়বেন আর কি। আচ্ছা, কি সমস্যা আবার? তাদের জন্য 100 মাসের বেসিক অ্যাকাউন্টিং মানে ডিস্ট্রিবিউশনটা জানিয়ে দিয়ে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশনটা ওটা আমরা ওই যে সামনে ইনশাল্লাহ কি বলে আপনার সেমিনারে ওইটা জানাই দিব। আর বা ক্লাস যেহেতু শুরু করে দিছি, ক্লাস শেষে সমস্যা নেই, একটু আপনাদেরকে দেখাই দিব নি গতবারের। আচ্ছা, এরপর বলছেন যে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতে আমরা বুঝাই যে আপনি যখন মানে ফ্রেমওয়ার্ক মানে কি, আপনাকে একটা কোনো কিছু জিনিসের ফ্রেম মানে কি, আপনি ফ্রেমওয়ার্ক মানে আপনি ওই জিনিসটা করতে যাওয়ার আগে আপনাকে কিছু মাথায় প্ল্যান দিয়ে দিছে, ভাই তুমি এইভাবে কাজটা করতে পারবা। তো হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোটাও এইরকম যে আর্থিক যখন আপনি একটা প্রতিবেদন প্রস্তুত করবেন, সেই প্রস্তুতের উদ্দেশ্যে সারা বিশ্বে সর্বজন স্বীকৃত সমরূপী তত্ত্বগত এবং ব্যবহারিক নীতিমালা প্রয়োগের নির্দেশনামূলক ভিত্তিতে আর্থিক প্রতিবেদন প্রস্তুত যেটা করা হয় তাকে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো এটা বলে আর কি। তো এই বিষয়টা কি হচ্ছে যে আপনি আর্থিক প্রতিবেদনাদি মানে আমরা কি বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করি না, এই প্রস্তুত করতে যাওয়ার জন্য গোটা বিশ্বে যেই নিয়ম নীতিগুলো সর্বজন স্বীকৃত, মানে সবাই এই নিয়মগুলো ফলো করে এবং সেম ওয়েতে ফলো করে, সেই নীতিমালাগুলোর আমরা ভিত্তিতে যে আর্থিক বিবরণী প্রস্তুত করতে যাই, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করতে গেলে আমি যা খুশি তা করলাম তা কিন্তু হবে না, আপনার বেশ কিছু নিয়ম আছে, নীতি আছে। সে নিয়ম নীতি ফলো করে আপনি যখন আর্থিক প্রতিবেদন প্রস্তুত করবেন, সেটাই হলো আপনার হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। এখন আরেকটা প্রশ্ন আছে, হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আমরা পয়েন্টগুলো মুখস্থ রাখবো, পয়েন্টগুলো মুখস্থ রাখলেই আমাদের এই প্রশ্নটা হয়ে যাবে। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে তাহলে হয়তো বা 2টা বা 3টা শর্ট করে বৈশিষ্ট্য লিখলেই হবে, বা বলতে পারে যে 2টা বৈশিষ্ট্য লিখো। আচ্ছা, এখন এই হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য যেগুলো, সেটা হলো একটা হলো যুক্তিযুক্ততা। হুম যে আমরা যে কোনো তথ্য যখন প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি করে, সেটাকে আমরা যুক্তিযুক্ত বা প্রাসঙ্গিক তথ্য বলি। প্রাসঙ্গিক তথ্য অতীত, বর্তমান বা ভবিষ্যৎ সর্বক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক প্রভাব বিস্তার করে। তারপর আপনি যখন প্রতি বছর হিসাব নীতিমালা বা এই বছর আপনি ইনকাম স্টেটমেন্ট করছেন 2025 সালে, 26 সালে করতে চাচ্ছেন, 27 সালেও করতে চাচ্ছেন, তাহলে প্রতি বছরের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ থাকে, সামঞ্জস্য না হইলে সেই হিসাব তথ্যটা ঠিক হবে না। তারপর আপনি তুলনার যোগ্যতা, হিসাব তথ্য বলতেছে যে আহ, আপনি আপনার কোম্পানির আয় ব্যয় বিবরণী বা আপনার কোম্পানির চলতি সম্পদ অনুপাত বা ওয়ার্কিং ক্যাপিটাল অনুপাত কিরকম, এটা যদি অন্য আরেকটা কোম্পানির, কেয়া কোম্পানি তার স্কয়ার কোম্পানির সঙ্গে তুলনা যদি করতে চায়, তাহলে তখন আহ, যদি সব প্রতিষ্ঠান একই নীতি ফলো করে আপনার এই ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট ব্যালেন্স শিট এগুলো করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা ইজি হবে। সো এটা তুলনা করার আহ, যেন যায় এরকম ভাবে একই নীতি যেন ফলো করে। তারপর আমরা নির্ভরযোগ্যতা, আপনার ত্রুটিমুক্ত পক্ষপাতহীন তথ্য যেন আমরা ব্যবহার করি। তারপর যাচাইযোগ্যতা, আমরা যে পদ্ধতিটা ইউজ করছি সেটা দিয়ে সেটা আবার ঠিক কিনা, এর জন্য আমরা কি করি, বাইরের অডিটর দিয়ে যাচাই বাছাই করি। তারপর নিরপেক্ষতা বলে যে আমি যখন ইনফরমেশনগুলো ইউজ করব, তখন যেন এমন না হয় কাউকে ফেভার দেওয়ার জন্য আমি তার পক্ষে হয়ে ইনফরমেশনগুলো না করি। সো এগুলো হচ্ছে মোটা দাগে হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য। যুক্তিযুক্ততা, সঙ্গতিপূর্ণতা, প্রতি বছর সেম ফরম্যাট হবে, তুলনার যোগ্যতা, একটা কোম্পানি আরেকটা কোম্পানির সঙ্গে মিল থাকতে হবে, সেমি স্ট্যান্ডার্ড যেন ফলো করি, নির্ভরযোগ্যতা থাকতে হবে, যাচাই যোগ্যতা থাকতে হবে, অডিটর দিয়ে যাচাই করে নিব, আর নিরপেক্ষতা থাকতে হবে। আচ্ছা, তারপর আমাদের 4 নম্বর প্রশ্ন আসছে যে অ্যাকাউন্টিং এর মূলনীতিগুলো কি, কিভাবে তারা অ্যাকাউন্টিং অনুশীলনকে গাইড করে। এই যে গ্যাপ, এটা আমাদের গ্যাপের যদি শর্ট কোয়েশ্চেন আকারে আসে তাহলে গ্যাপটা আমরা খুব ভালো করে পড়বো। এটা 3 স্টার, যে আপনার বলতে পারে যে গ্যাপের সংজ্ঞাটা কি।
বা গ্যাপ বলতে আপনি কি বোঝেন? খুবই খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার একটা প্রশ্ন। আচ্ছা, এখন আপনার এই গ্যাপ বলতে আমরা গ্যাপের ফুল মিনিংস হচ্ছে হলো জিতে জেনারেলি, এতে অ্যাকসেপ্টেড, এতে অ্যাকাউন্টিং, পিতে প্রিন্সিপাল, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তো এটা বলে যে হিসাব বিজ্ঞান একটা সার্বজনীন প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানটাকে পৃথিবীর সকল দেশে ব্যবহৃত হয়। তো এই যে হিসাব বিজ্ঞানের এমন কিছু নীতি রয়েছে যেইটা হচ্ছে সকল দেশে, যে বাংলাদেশের কোনো একটা কোম্পানি যখন ব্যালেন্স শিট তৈরি করবে, ইংল্যান্ডের কোম্পানিও, ওই বাংলাদেশের কোম্পানি যে নিয়ম নীতি ফলো করছে, ইংল্যান্ডের কোম্পানিও যেন সেম নিয়ম নীতি ফলো করে ওই ব্যালেন্স শিটটা করে আর কি। তো এই যে এই নীতি যেগুলো রয়েছে, যেগুলো সকল দেশে একইভাবে ব্যবহৃত হয় এবং সবাই এটাকে বিনা বাক্যে মেনে নিয়েছে, সর্বজন স্বীকৃত, মানে কি যে সবাই এটাকে স্বীকৃতি দিয়েছে। এই হিসাব বিজ্ঞানের যেই নীতিগুলোই সবাই স্বীকৃতি দিছে এবং সবাই ফলো করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করতে গিয়ে, সেটাকে আমরা বলতেছি সাধারণভাবে আপনার গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, বা সাধারণভাবে স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। তাহলে আপনার এই যে ইংলিশে যদি কখনো আসে, আপনি বাংলায় পড়ছেন বলে সমস্যা এমন না, আপনার এটা ইংলিশে গ্যাপ থাকলেও আপনি এটা বুঝে নিলেন। আচ্ছা, এখন আসেন, তারপরে যে ইংলিশে আপনার হয়তো বা ক্রয় মূল্য নীতি না থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি আম, বেশ কস্ট প্রিন্সিপালস থাকে। তো আমরা এই যে টেকনিক্যাল ওয়ার্ডগুলোতে ইংলিশে লিখে দিয়েছি, সো ইনশাল্লাহ আপনারা এবার হয়ে যাবে, টেনশন নিয়েন না। আচ্ছা, আম, তো এই যে গ্যাপের বেশ কিছু নীতিমালা আছে, এই নীতিমালাগুলো আমরা খুব ভালো করে পড়বো। এই নীতিমালাগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবেও দিতে পারে, আবার ব্রড কোয়েশ্চেন হিসেবেও দিতে পারে, হ্যাঁ। সো নীতিমালাগুলো অবশ্যই খুব ভালো করে পড়বো। প্রথমে যেমন ক্রয় মূল্য নীতি, কস্ট প্রিন্সিপালস, হ্যাঁ। তো এই কস্ট প্রিন্সিপালসটা আসলে আপনার কি? কস্ট প্রিন্সিপালস সেটাই বলে যে এই ধারণা অনুসারে আপনার, এই যে আমরা পরের চ্যাপ্টারে যখন যাব তখন আরো ইজিলি ক্লিয়ার হবে যে সম্পদকে আচ্ছা, আজান দিচ্ছে, আমি আজানটা কি বলে শেষ না হওয়া পর্যন্ত একটু বিরতি নিচ্ছে। আজানটা শেষ হলে আবার শুরু করবো আলোচনা। ওকে স্যার।
আচ্ছা, আমরা আসি, আজান শেষ হয়ে গেছে। তো এই যে নীতিগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রায় পরীক্ষাতে আসে। এটা এখন শর্ট কোয়েশ্চেনে বা ডিফারেন্সে কোনো না কোনো নীতি থাকতে পারে, বা ব্রড কোয়েশ্চেনে থাকতে পারে। আগে ব্রড কোয়েশ্চেনে আসতো। আচ্ছা, এই যে কস্ট প্রিন্সিপালস বা ক্রয় মূল্য নীতিটা কি? আসলে ক্রয় মূল্য নীতি বলছে যে এই ধারণা অনুসারে আপনার স্থায়ী সম্পত্তি সমূহকে যে মূল্যে ক্রয় করা হয় সে মূল্যে, অর্থাৎ ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। পরবর্তী সময়ে বাজার মূল্য যাই হোক না কেন তা বিবেচনা করে তা হিসাবের বইতে লিপিবদ্ধ করা যাবে না। খুবই সিম্পল একটা জিনিস চিন্তা করেন, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনি কোনো কারণে যখন একটা হাতিল থেকে খাট কিনছেন, খাটটা ওই সময়ে আপনি যদি 1 লাখ টাকা দিয়ে কেনেন, বা একটা অফিসের আপনি ফার্নিচার কিনছেন, ওই সময়ে যদি 1 লাখ টাকা দিয়ে ফার্নিচারটা কিনে থাকেন, তাহলে ওই যে ক্রয় মূল্য আপনি ফার্নিচার যেই সময় কিনছেন, যেই সময়ে ওইটার দাম, ততটুকু দামে লিখতে হবে। এটা এমন না যে পরবর্তী ধরে নেন 6 মাস পরে এই কি বলে আপনার ফার্নিচারের দাম বা ওই চেয়ারের দাম যদি 15,000 টাকা ছিল, এখন বাজারে এই চেয়ারের দাম 25,000 টাকা বেড়ে গেছে। তো এই 25,000 টাকা আপনি হিসাবে যখন লিখছেন, তখন আপনি যত দিয়ে কিনছেন তত দিয়ে আপনাকে লিখতে হবে। পরে যে বাড়ে গেছে বা কমে গেছে এই বাজার মূল্যটা বিবেচনা করা যাবে না আর কি। আচ্ছা, তো এই হচ্ছে ক্রয় মূল্য নীতি। ক্রয় মূল্য নীতি বলে যে আমি যখন একটা সম্পত্তি কিনবো, বিশেষ করে স্থায়ী সম্পত্তি, তাহলে যেই মূল্যে কিনবো সেই মূল্যেই আমার এটা লিপিবদ্ধ করতে হবে। বাজার মূল্য যাই হোক সেটা, সেইটা বিবেচনা করা যাবে না। তবে চলতি হিসাব সম্পত্তির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। পরের লাইনগুলো ঝামেলা মনে হইলে শুধুমাত্র এই পর্যন্ত পড়বেন। এটা আমি তারপরের বার এই সুতরাং থেকে এতটুকু পড়বেন, এটা না পড়লেও, মানে না লিখলেও হবে, যদি কারো কাছে বড় যদি মনে হয়। হ্যাঁ, এতটুকু অংশ না লিখলেও চলবে। এগুলো সামনে বারে বাদ দিয়ে দিব, যত আরো আপডেট করব ধীরে ধীরে আপনাদের জন্য আরো সহজ করব। আচ্ছা, এরপরে আসেন যে ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য ধারণা, যেটাকে বলে হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট বলে এরকমই, ওইটাই অনেকটা, যে হিসাব বিজ্ঞানের এই ধারণা অনুযায়ী কোনো উম, আয় খরচ আচ্ছা, হিসাব বিজ্ঞানের ধারণা অনুযায়ী হচ্ছে যে কোনো আয় খরচ, সম্পদ, দায় এবং মূলধনকে লেনদেন সংগঠিত হওয়ার সময় যে মূল্যে হিসাবভুক্ত হয়, উহাদেরকে ওই মূল্যেই বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরির সময় দেখানো হয়। মানে না, অনেকটা ওইটার সাথেই মিল। মানে আপনি যখন কোনো আপনার কি বলে এই আয় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণীতে, তো আপনি আহ, ব্যবসা প্রতিষ্ঠানের আয়, ব্যয়, সম্পদ, দায়, মূলধন এগুলো দেখাবেন। তো এগুলো যখন আপনি লিপিবদ্ধ করতে যাবেন, তখন ওরা বলতেছে যে আপনি ওই সময়ে যত টাকা দিয়ে কিনছেন ঠিক সেই দামটাই দেখাতে হবে। যেমন এখানে উদাহরণটা দিয়ে দিছে, যেমন বছরের শুরুতে অর্থাৎ 1লা জানুয়ারিতে আমরা যদি 50,000 টাকার মাল ক্রয় করি এবং সেটা সারা বছর বিক্রয় করা হলো, এখন 31শে ডিসেম্বর তারিখে গিয়ে বিশদ আয় বিবরণী তৈরি করা হবে, অর্থাৎ আয় ব্যয় বিবরণী করব আমরা। এখন যখন আমরা আয় ব্যয় বিবরণী করব 31শে ডিসেম্বর তারিখে গিয়ে, তাহলে আমরা দেখতেছি যে এই যে বছরের শুরুতে আমরা যে 50,000 টাকার মাল কিনছি, 31শে ডিসেম্বরে এই মালটা কিনতে গেলে আমার 60,000 টাকা লাগতো। বাট হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট বলছে যে তুমি যেই সময় কিনছো যে দামে, তোমার আয় ব্যয় বিবরণীতে এইটা পণ্য ক্রয়ে সেই দামেই দেখাতে হবে, তখন 50,000 টাকাই দেখাতে হবে, 60,000 টাকা দেখা যাবে না আর কি। হ্যাঁ, তো এখান থেকে এটা এই পর্যন্ত দিলেই হবে। পরে আরেকটা কথা বলা আছে, এই কথাটা না লিখলেও চলবে যারা মানে নন কমার্স ব্যাকগ্রাউন্ডে। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে তারা এই কথাগুলো বুঝবে, তারা একটু ডিটেলসে লিখলে সমস্যা নেই। আচ্ছা, মানে তারপর আয় চিহ্নিতকরণ নীতি বলছে রেভিনিউ রেকগনাইজেশন প্রিন্সিপালস। রেভিনিউ রেকগনাইজেশন প্রিন্সিপালস বলে যে এমন যে একটা আহ, দেখা যাচ্ছে যে আমরা 2026 সালের হিসাব করতেছি 31শে ডিসেম্বর গিয়ে, বা 2025 সালে আমরা হিসাব করছি, তাহলে ওই 25 সালে আমার যত মানে আয় হয়েছে, সেই আয়টাকেই আমরা লিপিবদ্ধ করব। সেটা আমার হয় ওই 25 সালে আয়টা যদি বাকিও থাকে, তাহলে বাকি থাকুক বা নগদ থাকুক, আমরা ওই 25 সালের আয় 25 সালেই লিপিবদ্ধ করব। হ্যাঁ, যে এমন না যে এই আয়টা আমার বাকি আছে বলে লিপিবদ্ধ করব, এমন না যে শুধুমাত্র নগদগুলোকে লিপিবদ্ধ করব। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালস ওইটা বলে না, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালস বলে যে আয়টা তোমার নগদ হোক বাকি হোক, তুমি সবগুলোই লিপিবদ্ধ করবে। তাহলে এই যে যেমন দেখেন যে এই ধারণা অনুসারে নির্দিষ্ট হিসাবকালের মধ্যে সকল অর্জনকে আয় হিসেবে চিহ্নিত করতে হবে। এই আয়টা নগদ বা বাকি দুই ভাবে হইতে পারে। মানে যেমন আমি সাপোজ কারো কাছে আমার দোকান আছে, আমি
বই বিক্রি করি, তাহলে বই বিক্রি করাটা নগদেও হইতে পারে বাকিতেও হইতে পারে, তাহলে নগদ বিক্রি করলেও আমার আয় দেখাতে হবে, বাকি বিক্রি করলেও আমার আয় দেখাতে হবে ওই সালের মধ্যে। তো কারবারের ভিতরে নগদ টাকার আগমনকে সাধারণ অর্থে আয় বোঝায়, এই আয় দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায়। আহ, আমেরিকান হিসাব বিজ্ঞান সংস্থা এপিবির মধ্যে 3 প্রকার প্রাপ্তিকে আয় বলা হয়। একটা হলো পণ্য বিক্রয়। আমরা জানি যে পণ্য বিক্রি করে আয় পাই আমরা অনেক সময়, এই যে যেমন হসপিটাল বা অন্য কোনো কিছু সেবা প্রদান করে আয় অর্জন করে। আর কেউ ফার্মের সম্পদ ব্যবহার করার কারণে অন্যের নিকট হতে প্রাপ্য সুদ, ভাড়া, রয়্যালিটি ফি ইত্যাদি করেও ইনকাম পায়। তো 3 প্রকার প্রাপ্তিকে আয় বলা হয়। কেউ যদি এটা চান, না দিতে চান, না দিলেও চলবে, জাস্ট এখান থেকে উম, এই আয় চিহ্নিতকরণ নীতির প্রিন্সিপালসটা বলবেন, আর তারপর বলার পরে আপনি এখানে একটা উদাহরণ যদি দেন তাহলে এই উদাহরণটা দিলে ভালো, মানে যে কোনো কিছু প্রশ্নে 1-2 লাইন বলে উদাহরণটা দিতে পারলে ভালো। তাহলে আমরা এই যে যেমন মাঝখানের এতগুলো না লিখলেও চলবে আপনার নাম যদি জটিল মনে হয়। তাহলে এই যে আলমের নিকট 2012 সালের 7 ডিসেম্বর তারিখে আমরা 50,000 টাকার পণ্য বিক্রি করছি। বিক্রি করে এই টাকাটা 2013 সালে ওই ডিসেম্বর মাসে আমাদের টাকাটা, মানে আপনার 2012 সালে দেয়নি, দিয়ে দিছে 2013 সালে। তো যদিও আমরা পণ্যের মূল্য 2013 সালের জানুয়ারি মাসের 10 তারিখে পাওয়া গেছি, তথাপি আমরা এই আয় রেকগনাইজেশনের প্রিন্সিপাল অনুসারে যে বছরের আয় হয়েছে ওটা সেই বছরেই দেখাবো। এই জন্য 12 সালে ওইটা আমাদের আয় হয়েছে, যদিও বাকি, কারণ রেভিনিউ রেকগনাইজেশন বলে যে আয় বাকি থাকুক নগদ থাকুক আমরা সবগুলো মানে আয় লিপিবদ্ধ করবো এবং যে বছর হয়েছে সেই বছরের আয় হিসেবে দেখাবো। তাহলে এটা আমরা 13 সালের আয় হিসেবে দেখাবো না, এটা আমরা 12 সালের 7 ডিসেম্বর তারিখে আমরা এইটা ইনকাম হয়েছে, এই জন্য আমরা 12 সালে এটা আয় হিসেবে দেখাবো, কারণ ওই সালে আমরা এটা পণ্যটা বিক্রি করছি। তাহলে এই পর্যন্ত উদাহরণটা দিলে হবে, পারে বাকিটা না দিলেও চলবে আপনাদের কাছে। আচ্ছা, এরপরে আমরা আসেন আয় ব্যয় সংযোগ নীতি, ম্যাচিং প্রিন্সিপালস। ম্যাচিং প্রিন্সিপালসটা বলে যে আয়ের সাথে ব্যয়ের সংযোগ সাধনই হচ্ছে আয় ব্যয় সংযোগ নীতি। অর্থাৎ আয়, আমার কোনো কিছু একটা আয় অর্জন করতে গেলে মানে ওটা তো এমনি এমনি হবে না, ওই আয়টা উপার্জন করতে গেলে আমার তো ব্যয় করা লাগবে আগে। আমি যে আহ, বই বিক্রি করছি, বই বিক্রি করে যে আয় হচ্ছে, তাহলে এই বইটা বিক্রি করতে যাওয়ার আগে, মানে সরি, বই বিক্রি করে আয় হওয়ার আগে আমাকে তো বইটা প্রেস থেকে ছাপাই নিয়ে আসতে হয়েছে, তাহলে আমার কি ব্যয় খরচ করতে হয়েছে না? সো মানে এই আপনার আয়ের সাথে ব্যয়ের সংযোগ সাধনই হচ্ছে আয় ব্যয় সংযোগ নীতি। নির্দিষ্ট সময়ে অর্জিত আয়কে আমি, এই যে এই বছর যে আয়টা করলাম, এই আয়কে ওই সময়ে আমার আহ, আর কি কি আমার ব্যয় হয়েছে, ওই সময়ের সংগঠিত ব্যয়ের বিপক্ষে লিপিবদ্ধ করণই হচ্ছে আয় ব্যয়ের সংযোগ নীতি। তো এই নীতির মূল কথা হচ্ছে লেট এক্সপেন্সেস ফলো দা রেভিনিউ। আর এই নীতি সর্বদা বকেয়া ভিত্তিক হিসাব রক্ষণ কৌশল মেনে চলে। বকেয়া ভিত্তিক মানে ওই যে যেটা মানে আয় নগদ হোক বাকি হোক, ব্যয় নগদ হোক বাকি হোক, যে বছরে হবে সেই বছরে সেটা আমরা আহ, রাখবো আর কি। এই জন্য বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থায় কোনো একটা নির্দিষ্ট হিসাবকালে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে নিট আয় পাওয়া যায়। এটুকু লিখে দিলেই হবে, পরে যদি ঝামেলা মনে হয় লেখার দরকার নেই। আচ্ছা, এখন আমরা পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস বলতে কি বুঝি? আচ্ছা, ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস বলতে বুঝি আমরা যে এই নীতি অনুসারে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার উদ্দেশ্যে তৈরিকৃত আর্থিক বিবরণীতে তথ্যসমূহ সঠিক এবং নির্ভরযোগ্য হইতে হবে। মানে আমরা যে আমাদের আর্থিক বিবরণীতে যে তথ্যগুলো দিচ্ছি সেইটা যেন সঠিক হয় এবং নির্ভরযোগ্য হয়, মানে বায়াসড না হয়, কোনো বিনিয়োগকারীদের জন্য বিভ্রান্তকর তথ্য না দেওয়া হয়, মিথ্যা তথ্য না দেওয়া হয়, স্বচ্ছতা থাকে। সেটাই হচ্ছে হলো ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস। আচ্ছা, এরপর আমরা যে 5 নম্বর প্রশ্নটা ধরছি, এটা আইবিবি টেক্সট বইয়ের টপিকস থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা আইবিবিতে আইবিবি ন্যায্য ন্যায্য মূল্য নীতিটা কোথায়? ন্যায্য মূল্য নীতি ন্যায্য মূল্য নীতিটা এইটা হচ্ছে আপনার যেটা আপনি দিতে পারেন যে এটাকে কি বলে, এটা ইয়াতে আমাদের কি বলে লাস্টের দিকে আমরা এটা সম্ভবত ওই যে ইয়াতে দিয়েছি, ওইটা ন্যায্য মূল্য নীতি আপনাদের ইয়াতে আসছিল, কিন্তু যদি শুধু বলে যে আপনার কি বলে আহ, এই নীতিগুলো আলোচনা করুন, হ্যাঁ, তখন আপনি সেখানে ন্যায্য মূল্য নীতি দিলেও হবে না দিলেও হবে, এটা এমন কোনো কিছু বিষয় না। ন্যায্য মূল্য নীতি বলতে আপনার আহ, ওইটা যেটা আপনি যেই খরচটা মানে যেটা দেখাবেন সেইটা হচ্ছে যে ওই মুহূর্তে যেই আপনি প্রাইসটা দেখাচ্ছেন ওই প্রাইসটা বাজারের সাথে মানে এক্স্যাক্টলি ঠিক মানে সে
সঠিক কিনা, মানে আপনি অতিরিক্ত বাড়াই দেখাচ্ছেন এরকম কোনো কিছু যেন না হয় আর কি। তো এটা আমরা গত বছর দেই নাই, কারণ কারণ হচ্ছে যে এটা যে কয়টা নীতি আছে সেই কয়টায় 4টা নীতি দিলেই চলবে। বাট যদি আলাদাভাবে আপনার আসে ন্যায্য মূল্য নীতি, ফেয়ার ভ্যালু প্রিন্সিপালস, তখন আপনি এটা দিতে পারবেন আর কি। তাছাড়া না ব্যাখ্যা ঠিক করলেও চলবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এরপরে আসেন যে রেকর্ডিং পর্যায়ে অ্যাকাউন্টিং এর প্রাথমিক ধারণাগুলো বর্ণনা করুন। আইবিবি টেক্সট বইয়ের এটা টপিকসে ছিল। সো টপিকস গুলো থেকে প্রশ্ন অনেক সময় তারা দেয়। তো এই টপিকস এর মধ্যে এই যে বিভিন্ন ধরনের কিছু কনসেপ্ট আছে, বা অ্যাকাউন্টিং এর এই যে এই প্রশ্নটা এরকম আসে যে হিসাব বিজ্ঞানের কিছু অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন, হ্যাঁ, ওইখানে বলতে পারে যে এখানে আমরা ধারণা বা অনুমান বলতেছি, ইংলিশে লেখা থাকতে পারে যে অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন গুলো কি কি হিসাব বিজ্ঞানের, সেগুলো ব্যাখ্যা করেন। তখন আপনি অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন হিসেবে এগুলো ছোট ছোট করে দিতে পারবেন, অথবা সরাসরি তারা 1-2টা করে শর্ট কোশ্চেনও দিতে পারে। তো আমরা এখানে একটা কনসেপ্ট আছে যে যেটাকে আপনার বলে বিজনেস এন্টাইটি কনসেপ্ট। বিজনেস এন্টাইটি কনসেপ্টে বলা হয় যে মালিক আলাদা, ব্যবসা প্রতিষ্ঠান আলাদা। আমরা এমনি সাদা চোখে মনে করি যে আমরা একটা আম, কি বলে আপনার যে আর্থিক প্রতিবেদনগুলো প্রস্তুত করতেছে এটা মনে হয় মালিকের প্রস্তুত করছি, আসলে মালিকের না, ব্যবসা এটা আমরা করতেছি। সবসময় যখন আমরা অঙ্ক করি এই জন্য আপনি দেখবেন যে ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা আলাদা সিল থাকে এবং ব্যবসা প্রতিষ্ঠানের আলাদা নাম থাকে। বাট আমরা যেটা করি সবসময় ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করি, কখনো আমরা মালিকের হিসাব নিকাশ করি না। এটা হচ্ছে হলো কারবারি সত্তা ধারণা বা বিজনেস এন্টিটি কনসেপ্ট ধরে মনে করা হয় আর কি। যে এই ধারণা অনুসারে কারবার প্রতিষ্ঠান মানে ব্যবসা প্রতিষ্ঠানকে তার মালিক পক্ষ থেকে আলাদা সত্য হিসেবে বিবেচনা করা হয়। কারবার প্রতিষ্ঠানের সম্পত্তিগুলোকে মালিকের সম্পত্তি এবং দেনাগুলোকে মালিকের দায় হিসেবে গণ্য করা হয় না। যে কারবার প্রতিষ্ঠানের যে সম্পত্তি আছে সেগুলো মালিকের এই সম্পত্তি এরকম ভাবে ধরা হয় না। এই ধারণা অনুসারে এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পত্তি আছে, এই সব সম্পত্তির মালিকই হবে ব্যবসা প্রতিষ্ঠান, এবং ব্যবসা প্রতিষ্ঠানই এর দায় দায়িত্বে থাকবে। ব্যবসা প্রতিষ্ঠান যেটা করবে যে মালিক যেহেতু তাকে এই টাকা পয়সাগুলো দিতে, তার কাজ হবে যে এই টাকা পয়সাগুলোকে কাজে লাগায় যে প্রফিটটা আসবে সেই প্রফিটের কিছু মানে প্রফিটের ভাগিদার হবে হলো মালিক। এই যে বলছে মালিক কারবারে মূলধন যোগান দিয়ে থাকে, কারবারের দায়িত্ব হচ্ছে মুনাফা সহ সেই মূলধন মালিককে ফেরত দেওয়া। তো এই জন্য আমরা যেমন মালিক যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা গাড়ি ক্রয় করে, তাহলে এই গাড়িটা কিন্তু ব্যবসার সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে না, কারণ ব্যবসা বলবে যে এটা তো আমার আহ, জন্য তুমি কাজে লাগাচ্ছ না, এটা তো তোমার আলাদা কাজে লাগাচ্ছ আর কি। আর এই ধারণার উপর ভিত্তি করে আমরা যখন পরবর্তীতে অঙ্ক করতে যাব, তখন আমরা এই যে অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, মানে যে হিসাব সমীকরণের যে সমীকরণ সেটা আমরা বুঝবো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে যে 2 নম্বর বলছে যে অর্থের পরিমাপ একক ধারণা। অর্থের পরিমাপ একক ধারণাটা হচ্ছে মনিটারি ইউনিট কনসেপ্ট। মনিটারি ইউনিট কনসেপ্ট বলছে যে ভাই যে আহ, হিসাব বিজ্ঞান শুধুমাত্র যেই তথ্যগুলোকে অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে সেই ঘটনা বা লেনদেন সমূহকে আমরা শুধুমাত্র লিপিবদ্ধ করব। যদি অর্থের অঙ্কে আপনার না করা যায় পরিমাপ, তাহলে সেটাকে আমরা লিপিবদ্ধ করব না। যেমন আপনি এখানে উদাহরণ দিয়েছে যে আমরা ব্যবসার জন্য একটা আসবাবপত্র তৈরি করতে 100 ঘনফুট কাঠ, 1 লিটার বার্নিশ, 50টি স্ক্রু, 2 জন শ্রমিকের 35 শ্রমঘন্টা লিখছে। তো এখন আমরা আমাদের হিসাবে কিন্তু এই যে ঘনফুট কাঠ, লিটার, বার্নিশ, স্ক্রু কত ঘন্টা লাগছে এগুলো কিন্তু আমরা উম, কি বলে, যেহেতু এগুলো টাকার মানে এই জিনিসগুলো আমরা লিখবো না, আমরা কি লিখবো যে এই বাবদ কত ব্যয় হয়েছে সেটা আমরা লিখবো। ওই শ্রমিকের 35 শ্রম ঘন্টা তার লাগছে, কিন্তু এই 35 শ্রম ঘন্টা দেওয়ার জন্য তাকে আমার কত টাকা দেওয়া লাগছে সেই খরচটা আমরা লিখবো। বাট এই জিনিসগুলোকে তো আমি টাকার অঙ্কে পরিমাপ করতে পারবো না। যে জিনিসগুলো টাকার অঙ্কে পরিমাপযোগ্য না সেটা আমি কি বলে মনিটারি ইউনিট কনসেপ্ট মতে হিসাব বিজ্ঞানে সেটা লিপিবদ্ধ করা যাবে না। একটা শ্রমিকের খুব ভালো স্কিল্ড আছে, ওই স্কিলটাকে আমরা কি বলে ফিনান্সিয়াল স্টেটমেন্টে লিখবো না, বাট ওই শ্রমিককে বেতন দেওয়ার জন্য আমার যে টাকাটা খরচ হচ্ছে সেই বেতনটা লিখবো আমরা। আচ্ছা, ক্রয় মূল্য নীতি বা উম, ক্রয় মূল্য নীতিটা তো আমরা আগের প্রশ্নের পয়েন্টে লিখছি, সো এটা আমরা আর লিখতে চাচ্ছি না। হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট আমরা আগের প্রশ্নের পয়েন্টে যা লিখছি সেটা লিখলেই চলবে। আচ্ছা, আর কেউ কোনো কিছু প্রশ্ন দিয়েছেন? হ্যাঁ, ইংলিশ ভার্সনে কি সেম বাংলাটাই ট্রান্সলেট করে ইংলিশে থাকবে নাকি চেঞ্জ আছে কোনো? ইংলিশ ভার্সনটা দেখলে ভালো হতো। ইংলিশ ভার্সন হলে ভালো হইতো।
তো বাংলাতে তো অনেকটা আমি বুঝি না। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে যে ইংলিশ ভার্সনটা আমাদের ফ্রি পিডিএফ আছে, আপনি যদি না পেয়ে থাকেন তাহলে ওইটা দেখেন। নর্মালি অ্যাজ এ টিচার হিসেবে আমাকে তো একটা না একটা ভার্সন ফলো করতেই হবে, বাংলা অথবা ইংলিশ। তো আমার কাছে মনে হয় যে যিনি ইংলিশ স্লাইড ফলো করতেছেন তিনিও কিন্তু বোঝানোর সময় বাংলাতেই আপনাকে বোঝায়। সো মানে স্টুডেন্ট তো হয় বাংলা ফলো করবে বা ইংলিশ ফলো করবে, বাট ওই যে টিচার ইংলিশ স্লাইড ফলো করতেছে তাকেও কোনো না কোনো ভাবে আপনাকে বোঝানোর সময় বাংলাতে বোঝাচ্ছেন। তাহলে যেই বাংলা স্টুডেন্টটা দেখতেছে সে মনে করে যদি যে আমি তো ওই বাংলার স্লাইডটা ফলো করালেই ভালো হইতো, আমি বাংলাটা বুঝতে পারছি না বা অমুক তমুক। আসলে বিষয়টা বাংলা ইংলিশ ওইরকম কোনো ব্যাপার না। আর বিশেষ করে যারা ইংলিশে দিবেন তাদের কোনো আমার মতে আরো কোনো ব্যাপার না। আপনি ইংলিশে দিচ্ছেন কেন, আপনার ওই কনফিডেন্সটা আছে, আপনি ইংলিশে বুঝতে পারেন। সো আপনি তো বুঝার সময় ইংলিশে বোঝান না ভাই, আপনি বুঝার সময় তো বাংলাতেই তো বোঝেন। তাহলে আমি কথাটা তো আপনাকে এইটা পড়ার পর আমি তো এটা বুঝাই দিচ্ছি, তাহলে আপনার মূল জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই ইংলিশ পড়লেও বুঝতে পারবেন। আর এখানে বেশিরভাগই ব্যাংকাররাই আসলে বাংলাতে প্রশ্ন বইটা নেয়, তারপর বাংলাতে পরীক্ষায় উত্তর দেয়। সো বেশিরভাগটা চিন্তা করেই, মানে আমার নিজের না, আমি ইংলিশেও বুঝাইতে পারবো, ইংলিশে আমি আরো ভালো বুঝাতে পারবো বা বাংলাতেও বুঝাতে পারবো। বুঝাইতে পারলে আপনি ইংলিশ বাংলা দুটোতেই বুঝাতে পারবেন, আর যে বুঝাতে পারে না সে ইংলিশেও বুঝাতে পারবে না, বাংলাতেও বুঝাতে পারবে না। সো বাট আমি যেটা করি যে বেশিরভাগ ব্যাংকাররাই মনে হয় বাংলাতে বুঝতে চায়। বাট তারপর ওইটা কোনো ব্যাপার না, আপনারা পেইড গ্রুপে বেশিরভাগ যেটাতে বুঝতে চাইবেন, যে বলেন যদি বলেন যে অঙ্ক তো আমি ইংলিশেই করাবো, তাও ইংলিশে করাতে গেলে কি হবে, আলটিমেটলি বাংলাতেই বুঝাবো কিন্তু ইংলিশ ভাষাতে বলবো না। বাট থিওরিটা যদি আপনারা ইংলিশে বুঝতে চান, আপনারা পেইড গ্রুপে যারা যারা নিয়েছেন সেইখানে দরকার হলে আমি একটা পোল করে দিবনি যে থিওরি ইংলিশে বেশি বুঝতে চান নাকি না বাংলাতে বুঝতে চান। কারণ আমার তো অপশন নাই, একটা ক্লাসে আমি একটা বাংলা বুঝাবো ফের আবার ইংলিশে যাব, এটা সম্ভব না। যেটা বেশি বলবেন সেটাই আমরা আলোচনা করব নর্মালি এমনিতে। তারপরে এখানে আপনারা যদি মেসেজ, এখানে তো আবার অনেকে ফ্রি ক্লাসও করতেছেন, মানে সবাই তো আর আমাদের পেইড গ্রুপের মেম্বার না। তো আমি দরকার হলে পেইডে পোল করে দিবনি। আর যদি তারপরে মেসেজ দিতে চান, এখানে মেসেজ দিলেও আমি একটা বুঝতে পারবো যে ইংলিশ বাংলা আমাদের যে ইনবক্সটা আছে, তাহলে পরেও সেটা দেখে বোঝা যাবে আর কি। আচ্ছা, আচ্ছা মিলি আপু বাংলায় ঠিক আছে, যারা বাংলায় ঠিক আছেন তারা বাংলায় লেখেন, যারা ইংলিশে করতে চান ইংলিশে লেখেন। তারপর আমরা আবার ওখানে একটা পোল দিব, আর এখানেও আমি একটু দেখবো তাহলে মিটিং এ কে কোনটা শুনতে চাচ্ছেন বেশি। আচ্ছা, এরপর আসেন যে রিপোর্টিং পর্যায়ে অ্যাকাউন্টিং এর আপনারা লিখতে থাকেন কে বাংলা চাচ্ছেন ইংলিশ চাচ্ছেন এরকম ভাবে, তাহলে আমি একটা তাও পরে চ্যাট দেখে বুঝতে পারবো কোনটার বেশি। পরে আমি দেখতেছি। আচ্ছা, এখন আমরা এই কনসেপ্টগুলো জানলাম। আমাদের এছাড়াও আরো কিছু, অনেক সময় হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতার নীতিগুলো আলোচনা করুন, বা রিপোর্টিং পর্যায়ে অ্যাকাউন্টিং এর প্রাথমিক ধারণাগুলো বর্ণনা করুন। আপনারা মেসেজ দিতে থাকেন, আমরা নেক্সট চ্যাপ্টারে যখন নেক্সট ফ্রি ক্লাসে আলোচনা করব তখন আমরা ওই ল্যাঙ্গুয়েজটাই নিব আর কি, যেটা বেশি হবে। আচ্ছা, এখন আসেন যে আমাদের আরো কিছু ধারণা আছে যেগুলো অনেক সময় ইংলিশে লেখা থাকতে পারে কিন্তু গোয়িং কনসার্ন কনসেপ্ট, মানে আমি এই যে টেকনিক্যাল ওয়ার্ড যেগুলো আছে পাশে কিন্তু আমি টেকনিক্যাল ওয়ার্ডগুলো দিয়ে রাখছি এই জন্য। তো আপনাদের কাজ হবে শুধু বাংলাটা না পড়ে টেকনিক্যাল ওয়ার্ডটাও মনে রাখা, তাহলে আপনি কোনো কারণে যদি পরীক্ষাতে হলে ওরা এই টেকনিক্যাল টার্মটা ইংলিশে লেখে তাহলে আপনি তখন যেন এটা লিখতে পারেন আর কি। আচ্ছা, এখন একটা টার্ম আছে চলমান স্যার প্রতিষ্ঠান আমি চাই। চলমান হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু। স্যার এই যে এখানে লিখেছেন চলমান প্রতিষ্ঠান ধারা ব্র্যাকেটে আবার গোয়িং কনসার্ন কনসেপ্ট। জি, তো আমরা যদি মানে পরীক্ষার খাতা লিখতে যাই তখন গোয়িং কনসার্ন কনসেপ্টটা লিখে কি লিখতে পারবো নাকি শুধু চলমান প্রতিষ্ঠান ধারণাই দিয়েই লিখবো? না ওটা না লিখলেও চলবে, ওটা আলাদা প্যারা নিবেন এমন না, বাট ওটা মাথায় রাখবেন। ওই যে আপনাদের অনেক সময় ওরা আবার যখন প্রশ্ন করতেছে ওরা ফের এত মানে আইবিবি কি বলে টাকা বাঁচাতে হবে না কি করতে হবে, ওটুকু লিখলে ওদের কি সমস্যা, ওরা আবার ফের ওই ইংলিশ মানে আলসেমি করে ওরা ওই যখন আপনার বাংলার যে অংশটা সেকশনটা সেটা বড় প্রশ্নের জায়গায় আবার বাংলা প্রশ্ন লিখছে, কিন্তু এবার ওই যে ডিফারেন্স এবং শর্ট কোয়েশ্চেনে তখন ওরা বলছে যে ইংলিশ অংশটুকু দেখুন, ইংলিশ অংশটুকু দেখুন, মানে ওইখানে আপনার বাংলায় প্রশ্নটা করে দেয়নি, ইংলিশ প্রশ্নটা অংশটুকু করে দেখুন। ওই যে সাদাত ভাই প্রথমে বললো যেটা, যে আপনি এখন যদি গোয়িং কনসার্ন কনসেপ্টটা আপনার ফের মাথায় না থাকে তখন আপনি হঠাৎ করে ওই আপনি পড়ে খালি খালি গেছেন চলমান প্রতিষ্ঠান দ্বারা চলমান প্রতিষ্ঠান দ্বারা, কারণ পরীক্ষার হলে এখন আপনি আরে এটা তো আমি গোয়িং কনসার্ন কনসেপ্ট তো কোনোদিন দেখিনি, তখন আপনি একটা ভ্যাপা খাই দেখা যাচ্ছে সেটা লিখতে পারছেন না। তো ওইটা যেন না হয় এই জন্য একটু এটাও মাথায় রাখেন আর কি, এই জন্যই বললাম। বাট ওটা আপনি জি না জি লিখলেও চলবে। হুম, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এটা ওদের করা উচিত না, বাংলা এতে লিখতে আর কয়টা দিতে পারে শুধু শুধু।
আচ্ছা, যাই হোক, চলমান প্রতিষ্ঠান ধারণা, গোয়িং কনসার্ন কনসেপ্ট, হিসাব বিজ্ঞানের এই ধারণা অনুযায়ী গোয়িং কনসার্ন কনসেপ্ট মানে কি বলতেছে, যে আপনি মানে একটা প্রতিষ্ঠান বছরের পর বছর চলতে থাকবে। যেমন টাটা কোম্পানি আমরা শুনে আসছি না, সেই 1900 মানে আমাদেরও বাপের ব্রিটিশ আমল থেকে টাটা কোম্পানি আসছে। মানে আপনার মৃত্যু হবে কিন্তু কোম্পানির মৃত্যু হবে না। একটা প্রতিষ্ঠান বছরের পর বছর চলতেই থাকবে, এটা হলো গোয়িং কনসার্ন কনসেপ্ট। যেমন এখন স্কর কোম্পানি এমন পর্যায়ে চলে গেছে, বা আকিস কোম্পানি এমন পর্যায়ে চলে গেছে যে আকিস মারা গেছে, আকিসের ছেলে মেয়ে মারা যাবে, বা আপনি আমি মারা যাব, কিন্তু আকিস কোম্পানি বা স্কর কোম্পানি মারা যাবে না, সে চলতেই থাকবে বছরের পর বছর ধরে। সেটাই হলো গোয়িং কনসার্ন কনসেপ্ট। এবং এই কনসার্ন কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা নীতিগুলোকে আয় ব্যয়কে মূলধন এবং মুনাফা জাতীয় এই দুই শ্রেণীতে ভাগ করি। মানে কিছু আয় ব্যয়কে কম সময়ের জন্য যেগুলো করি সেগুলো হলো মুনাফা জাতীয়, আর কিছু আয় ব্যয়কে আমরা বেশি সময়ের জন্য যখন দেখাই, মোটা অঙ্কের টাকাতে দেখাই, সেগুলোকে আমরা মূলধন জাতীয়তে দেখাই আর কি। তো যাই হোক, মূলধন জাতীয় মুনাফা জাতীয় এটা না বুঝলেও চলবে। আপনি যদি এই পর্যন্ত ছোট আকারে যদি আসে, যদি 2 মাসের আসে, তখন আপনি তাহলে এতটুকু পর্যন্ত আহ, এতটুকু পর্যন্ত লিখলেও হবে আর কি। ভবিষ্যতে এই ব্যবসা প্রতিষ্ঠা করার কোনো বন্ধ পরিকল্পনা নাই এটুকু। আচ্ছা, হিসাবকাল ধারণাটা কি? হিসাবকাল ধারণাটা বলতেছে যে পিরিওডিসি কনসেপ্ট। পিরিওডিসি কনসেপ্ট মানে আপনি দেখেন যে আপনার ব্যাংকে জব করতেছেন, আপনি বলে না যে 3 মাস পর পর স্যার যে রিপোর্ট পাঠাও হেড অফিসে, 3 মাস পর বা 6 মাস পর বা 1 বছর পর। তাহলে এই যে এক একটা হিসাবকাল, মানে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের 3 মাস পর পর অবস্থা দেখতে চাচ্ছি, যে এখন আমার আয় ব্যয় কত, আমার সম্পদ দায় কত, আবার 3 মাস পর দেখতে চাচ্ছি। এটা হয়তোবা কেউ আহ, এই হিসাবটা আপনি প্রতি মাসে করতে পারেন, কেউ 3 মাস পর পর করে, কেউ 6 মাস পর করে, আর কিছু কিছু কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান বছরে একবার করে। তো এই যে আমরা হিসাব মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিট ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়ের লক্ষ্যে প্রতিষ্ঠানের অনন্ত জীবনকালকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়কালকে হিসাবকাল বলা হয়। ওই সময়কালের মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠান কতটুকু প্রফিট করছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হয় বলতে কিসে বোঝাচ্ছে, ওই যে টাটা কোম্পানি তো 100 বছর, বা স্কয়ার কোম্পানি তো আরো 100 বছর বাঁচবে, কিন্তু আমি তো এমন না যে 5 বছর পর হিসাবটা চাই। আমি এই যে এত বছর বাঁচবে বা এত বছর চলতে থাকবে, তার মধ্যেও আমি প্রতি বছর ছোট ছোট ক্ষুদ্র অংশ করে, এই ক্ষুদ্র অংশে আমার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কি এটা আমি জানতে চাই। সেটাই হলো আমার হিসাবকাল ধারণা বা পিরিওডিসি কনসেপ্ট। আচ্ছা, আর আমার এই যে জিনিসগুলো যদি বোঝেন, তাহলে ইংলিশ বাংলা আপনার কোনো ব্যাপার না। যে যেই সাবজেক্ট ভাষাটা ফলো করবেন, সে 100% বুঝবেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন না আর কি। মানে বাট যদি টিচারই না বুঝাতে পারে, এমন অনেক আছে যে অ্যাকাউন্টিং এর প্রফেশনাল না, সে নিজেই আপনাকে অঙ্ক বুঝাইতে পারতেছে না, তখন ইংলিশ বাংলা আপনি যেটাই দেখতে যান সেটাই আপনার টাফ হয়ে যাবে। বাট মূল জিনিসগুলো বলতেছে যেগুলো এইভাবেই লেখা আছে বাংলা ইংলিশে দুটোই, সো এটা নিয়ে টেনশন হওয়ার কিছু কারণ নেই। না বুঝতে পারলে দরকার হলে আলাদাভাবে আমাকে মেসেজ দিন যে স্যার আমি এই ইংলিশটুকু এতটুকু বুঝতে পারি নাই, একটু কাইন্ডলি বলবেন, তাহলে তাও বলে দিব। তবে এর আগের ক্লাসগুলোতে আমরা অন্য যখন ক্লাসগুলো করছি, কেউ কখনো এরকম কোনো কথা বলে নাই, ইনশাল্লাহ সবাই বুঝতে পারছে। আচ্ছা, রক্ষণশীলতার নীতি, কনজারভেটিজম প্রিন্সিপলস, এটা কি বলে? এই প্রিন্সিপলস বলে যে রেকগনাইজ অল লসেস বাট অ্যান্টিসিপেটস নো প্রফিটস। অর্থাৎ আপনি যখন কোনো কিছুর মানে সকল ক্ষতিকে পূর্বানুমান করো, লাভকে নয়। যে তাই কোনো বিষয়ে লাভের সম্ভাবনা যতই থাকুক না কেন তা বিবেচনা করা যাবে না, কিন্তু ক্ষতির সামান্যতম আশঙ্কা থাকলেও তা বিবেচনায় আনতে হবে। মানে আপনি দেখতেছেন যে এখানে আপনার লাভের সম্ভাবনা আছে, তাহলে লাভের সম্ভাবনা থাকলে আপনি সেটা কনসিডার করবেন না। বাট যদি ক্ষতির সামান্যতম সম্ভাবনা থাকে, তাহলে আপনি সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে নেবেন। এটাই হলো হিসাব বিজ্ঞানের কনজারভেটিজম প্রিন্সিপলস। ক্ষতি থাকলে আপনি সেটা আর্থিক বিবরণীতে সেটা চিন্তা ভাবনা করবেন নেওয়ার। বাট লাভের সম্ভাবনা থাকলে সেটা আপনি নিবেন না আর কি। আর 4 নম্বরে বলছে ব্যয় সুবিধা তুলনা। ব্যয় সুবিধা তুলনা বলতে যে আমি কস্ট বেনিফিট কম্পারিজন, এই ধারণা অনুসারে হিসাব তথ্য ব্যবহারকারীগণ কর্তৃক সুনির্দিষ্ট তথ্য হতে প্রাপ্ত সুবিধা, আমি যে তথ্যটা নিতে চাচ্ছি সেই তথ্যটার জন্য আমি যে খরচ করছি, এই খরচের চেয়ে আমার সুবিধাটা বেশি কিনা। যদি আমার খরচের চেয়ে সুবিধা বেশি হয়, তাহলে আমি সেটা গ্রহণ করব। যে কর্তৃক সুনির্দিষ্ট তথ্য হতে প্রাপ্ত সুবিধা তার জন্য ব্যয়িত অর্থের চেয়ে বেশি হবে। আমি যেটা মানে আমি সবসময় কি করি, আমরা চিন্তা ভাবনা করি যে আমি এটা খরচ করছি, তাহলে আমি সুবিধাটা যেন আমি খরচ করার চেয়ে বেশি পাই। ব্যয়ের তুলনায় সুবিধা কম হলে তা হিসাব তথ্য ব্যবহারকারীদের নিকট গ্রহণযোগ্য হয় না। আচ্ছা, আর সামঞ্জস্যশীলতার প্রথা বলে যে সামঞ্জস্যশীলতার যেটা কনভেনশন অফ কনসিস্টেন্স, যে আপনি কি বলে এবছর
এই পদ্ধতিটা ফলো করছেন, পরের বছর ফের আরেক পদ্ধতি করে হিসাব নিকাশ করছেন, আরেক বছর করছেন, তখন তো আপনার হিসাবের মধ্যে সামঞ্জস্য থাকবে না। সো আপনার হিসাবের মধ্যে যেন সামঞ্জস্য থাকে, মানে একবার এক এক রকম ভাবে যেন না হয়। আচ্ছা, তো এই ছিল আমাদের স্যার স্যার প্রশ্ন। ক্লাস কি রেকর্ড হচ্ছে? আহ দাঁড়ান তো, একটা দারুণ কথা বলছেন তো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আগের থ্যাংক ইউ ক্লাস ভেরি তো। মাচ। আচ্ছা এটা আচ্ছা প্রথমবারই বলে দিবেন মুমিন ভাই, যে প্রথম 5 আচ্ছা মিনিট ঠিক জানবো আছে। আপনাকে। তবে আপনি আমাকে ভয় ধরাই দিছিলেন, স্যার, কারণ স্যার, আগের ক্লাস রেকর্ডটা কি আমরা পাবো? ইকোনমিক্সের, জি, আচ্ছা ইকোনমিক্সেরটা ওইটা আমি পাই নাই, যদি না পান সমস্যা নাই, আমি ওই যে আমাদের ইউটিউবের যেটা আরেকটা প্লে লিস্টের লিংক আছে, খুব ভালো একটা লিংক, হ্যাঁ ওইটা আমি আপনাদের দিবনি। আর ওই যে জি, আমাদের তো একটু দিয়ে দিলে খুব ভালো ফার্স্ট হতো। চ্যাপ্টারটাও আপনার কিউআর কোড আছে ওইটা, প্লাস হচ্ছে যে আমার ইউটিউবে আরো সুন্দর করে আমি ব্ল্যাকবোর্ডের সামনে বুঝাই দিছি, এরকম 6-7টা ভিডিও আছে, তো ওইটা আমি প্লে লিস্টটা শেয়ার করবো নি, তাহলে আপনার ফার্স্ট চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে ওকে, যাবে। আমাদের যে কিউআর ঠিক আছে। কোডটা দেওয়া আছে ওইটা দিয়ে দেখবেন, প্লাস হচ্ছে আমি ইউটিউবের একটা প্লে লিস্ট শেয়ার করবো নি আপনাদের সাথে। এই দুটো দেখলে জি, কোনো সমস্যা থাকার কথা না, আর যদি তারপরে সমস্যা থাকে পার্সোনালি আমাকে ওই যে গ্রুপে, আপনাদের পেইড গ্রুপে মেসেজ দিয়ে, তখন ওইটা দরকার হলে ওটার জন্য ইয়ে নিব। আচ্ছা, এখন আসেন যে আমাদের এই যে 7 নম্বর প্রশ্নটা, যে সম্পদ, দায় এবং মালিকদের ইকুইটি কি, মানে অ্যাসেট লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি কি, এবং এরা একটা ব্যালেন্স শিটের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কেন আছে, এটা আমাদের আইবিবি টেক্সট বইয়ের 8 নম্বর প্রশ্ন। টেক্সট বইয়ের সবার শেষে, চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো থেকে হুবহু পরীক্ষায় কমন আসে, এই জন্য আমরা আইবিবির প্রশ্নগুলো রাখছি। এবং এইটা আমরা যেটা করছি, এটা আর বাজারের কারো বইয়ে এরকম ভাবে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন কিন্তু উল্লেখ পাবেন না। মেটা মেন্টর বলেন বা সাকোয়াত বলেন, নট এভরিওয়ান, মানে কেউ এরকম, মানে কার খাই এত, ওরা ব্যাংকে জব করে বা কোম্পানিতে জব করে এত সময় পাবে এগুলো লেখা? তো তাহলে আপনি দেখে বুঝতে পারছেন যে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাকে পড়তে হবে। তাহলে এইভাবে আপনি যদি আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়েন, তাহলে আপনার এত অপ্রাসঙ্গিক প্রশ্ন পড়ার দরকার পড়ে না। আচ্ছা, তো এখন যেটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে উম, উম, আমরা তো একটা ব্যালেন্স শিট যখন তৈরি করতে যাই, এগুলো কিন্তু আপনারা প্রথম ক্লাস করতেছেন, তো প্রথম দিন যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, তাদের কিন্তু মাথার উপর দিয়ে যেতে পারে। সো মানে কোনো টেনশন নেবেন না, যে কোনো জিনিস আপনি যখন প্রথম অঙ্ক করতে গেছেন বা সায়েন্সের যে কোনো জিনিস শিখতে গেছেন, প্রথম 10 দিন বা 5 দিন কিন্তু আপনি কিচ্ছু বোঝেন নাই। সো ওইটা আপনি একদমই টেনশন নিবেন না। প্রথম 5 দিন 6 দিন আমি যা বলতেছি, যদি 40% 30%ও বোঝেন, এটাও অনেক। তারপর আপনি দরকার হলে আরেকবার দেখবেন, তারপর আমরা যখন অঙ্কর থিওরিগুলো করব, 2টা 3টা ক্লাস করার পর আপনি আবার দেখবেন। এই জন্য আমি বলছি যে আমার ক্লাস করার আগে অবশ্যই আগে কিউআর কোড স্ক্যান দিয়ে, যেহেতু দিয়ে রাখছি, ভিডিওটা দেখে নেবেন। তারপর আবার ক্লাস করবেন, আবার দ্বিতীয় দিন করবেন, এরকম ভাবে করতে করতে 15-20 দিন যাওয়ার পর আপনি দেখবেন যে খুব ইজি লাগতেছে। বাট প্রথমেই আহ, প্রথম প্রথম কিন্তু কঠিন লাগবে, নতুন একটা জিনিস। তাই বলে ভয় পাওয়া যাবে না কোনো কিছু, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি একটু দেখি মেসেজগুলো। আচ্ছা, অনেকেই মেসেজ করছে। আচ্ছা, আমি দেখতেছি বেশিরভাগই বাংলায় দেখতেছি, মনে হয় বাংলায় তাহলে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যালেন্স শিটের গুরুত্বপূর্ণ, আহ, এটা অ্যাসেট কাকে বলে, এটা আমরা নেক্সট ক্লাসে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি এগুলো ভালো করে বুঝবো, এখানে আপাতত না বোঝাই, কারণ ফার্স্ট ক্লাসে এগুলো বুঝবেন না, নেক্সট ক্লাসে বুঝবো। শুধু খালি এটুকু বলি যে আপনারা যখন রিপোর্ট করেন 3 মাস পর পর, তখন কিন্তু সেখানে ব্যাংকের অ্যাসেটস কত, লায়াবিলিটিস কত, ওনার্স কত, এগুলো কিন্তু দেখাতে হয়। তো নর্মালি ব্যবসার কাছে যা কিছু আছে, ব্যাংকের যে নগদ টাকাটা আছে বা জমি থাকে কোম্পানির, যদি বা যন্ত্রপাতি যেগুলো থাকবে, সেগুলো আমরা অ্যাসেট। লায়াবিলিটিস হলো কি, ব্যাংক ঋণ বা বকেয়া বিল। ব্যাংক ঋণ বলতে ব্যাংক অন্য কোনো কাছ থেকে ঋণ করছে কিনা, এটা হলে মানে লায়াবিলিটিস। বা এটা তো মানে ব্যাংকের দিক থেকে বলেনি, এটা হলো কোম্পানির দিক থেকে বলতেছে। তাহলে ব্যবসারা সাধারণত কার কাছ থেকে ঋণ নেয়? ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, তাহলে এটা তাহলে তার জন্য লায়াবিলিটিস তাকে পরিশোধ করতে হবে। আর ওনার সিকিউরিটি কি, ওনার সিকিউরিটিটা বলে এরকম যে ভাই, এই অ্যাসেটস থেকে লায়াবিলিটিস বাদ দেওয়ার পর যা থাকে, মালিকের অধিকার ততটুকুই। অর্থাৎ ধরে নেন আপনার কাছে 50,000 টাকার অ্যাসেট আছে, এর মধ্যে আপনার ব্যাংক এর কাছ থেকে আপনি ঋণ নিয়েছিলেন 30,000 টাকা, 30,000 টাকা দিয়ে আপনি 50,000 টাকার অ্যাসেট ক্রিয়েট করছেন। তাহলে এই 50,000 টাকার মধ্যে ব্যাংক আবার কিন্তু ক্লেম করতে পারবে কোনো কারণে, আপনার দেউলিয়া হইলে। তাহলে এই ব্যাংকের 30,000 টাকা বাদ দিলে আলটিমেটলি থাকে কি, এটা হলো অ্যাসেটস আপনার কাছে, টোটাল অ্যাসেটস। লায়াবিলিটিস হচ্ছে আপনার 30,000 টাকা, তাহলে এই 50,000 থেকে 30,000 বাদ দিলে বাকি যেটা থাকে 20,000, সেটাকেই বলে ওনার্স ইকুইটি বা মালিকানার ইকুইটি। তো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যালেন্স শিটে। এই জন্য আপনাদের প্রতি 3 মাস পর পর কিন্তু আপনারা রিপোর্ট পাঠান কোম্পানির আর কি। তো এগুলো কেন গুরুত্ব, কারণ এটা আপনার আর্থিক অবস্থার চিত্র দেয়, মানে প্রতিষ্ঠানের মোট অবস্থা কি, প্রতিষ্ঠানের কি সম্পদ বেশি না দেনা বেশি, এটা বুঝতে পারেন আপনি।
সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তারপর বিনিয়োগকারী যারা নতুন বিনিয়োগ করতে চায় তারা কিন্তু একটা কোম্পানির আয় ব্যয় সম্পদ দেনা এগুলো দেখতে চায়, দেখে যদি দেখে যে হ্যাঁ এই রেশিও গুলো ভালো বা এই অবস্থায় আছে, তাহলে তখন সে ইনভেস্টমেন্ট করতে যাবে। আপনি ঋণ, যখন ব্যাংক কোনো প্রতিষ্ঠানকে ঋণ দিতে যায় তখন কিন্তু সে দেখে সম্পদের চেয়ে যদি দেনা বেশি হয় বা একদমই কাছাকাছি, তখন কিন্তু সে ঋণ দিতে চাইবে না। তারপর ব্যবসার অগ্রগতি দেখা যায়, হ্যাঁ, যে আগের হিসাবের সঙ্গে মিলে বর্তমান অবস্থা বোঝা যায়, এতে ব্যবসার উন্নতি বোঝা সহজ হয়। আইনি ও নিয়ম মেনে চলে, রিপোর্ট তৈরি করতে নিয়ম মানতে হয়। সো এইভাবে হয় বিষয়গুলো। এটা অতটা, ইউসুফ ভাই আপনি মনে হয় একটু দয়া করে ওই লেখা টাকার গুলো চেষ্টা করেন না, মাঝে মধ্যে চেষ্টা করতেছেন এতে স্ক্রিনে। আচ্ছা, আচ্ছা, এখন একটা প্রশ্ন আসছে যে অ্যাকাউন্টিং এ ব্যবসায়ের ভাষা এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়, বা অনেকে বলেন যে অ্যাকাউন্টিং কে ভাষা, ব্যবসার ভাষা বলা হয়, ব্যাখ্যা করুন। এটা প্রশ্নটা আগে আসতো, এবার এখনকার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, আপনি একটু তারপরও দেখে রাখেন। দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা ভাষা রয়েছে, হ্যাঁ। তো ব্যবসার ভাষাটাকে আমরা অ্যাকাউন্টিং ধরি, কিসের কারণে ধরি? কারণ এই অ্যাকাউন্টিং না থাকলে আমি কিন্তু ব্যবসার নিট, লাভ, আয়, ব্যয়, ক্ষতি এগুলো কিন্তু বের করতে পারতাম না। তাহলে এই নিট, লাভ, আয়, ক্ষতি যে এত একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে এই জন্য আমরা হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলতেছি। উম, তারপর কারবারের অর্থের উৎস সম্পর্কে জানতে পারি, বিনিয়োগের লাভ সম্পর্কে জানতে পারি। সো একটু দেখে নিন, অত বেশি ইম্পর্টেন্ট না যেহেতু, আমি এটা অত ব্যাখ্যা করতেছি না। আচ্ছা, এরপরে আমাদের আছে হলো বুক কিপিং এবং অ্যাকাউন্টিং, যেটার বাংলা ভাষা হচ্ছে হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞান। আপনারা বুক কিপিংটাও মনে রাখবেন, টেকনিক্যাল টার্ম হলো বুক কিপিং ভার্সাস অ্যাকাউন্টিং। আচ্ছা, বুক কিপিং মানে আপনার এই যে প্রতিদিন কত আয় ব্যয় হলো, আপনি একটা আপনার ডায়েরিতে যে মেনটেন করছেন প্রতিদিনের লেনদেনটা, আপনি আজকে আহ, কোন স্যালারিকে কত বেতন দিলেন, আজকে কতটুকু পণ্য কিনলেন, কতটুকু পণ্য বিক্রি করলেন, কতটুকু পণ্য উত্তোলন করলেন, এগুলো আপনি তারিখ অনুসারে যখন লেনদেন করতেছেন প্রতিটি লেনদেনের অনুসারে, সেটাই হলো আপনার খাতায় লেখা হলো বুক কিপিং। আর এই সব তথ্যগুলো আপনি সারাংশ করে বিশ্লেষণ করে বুঝিয়ে যখন বলতেছেন, সেটা হলো আপনার অ্যাকাউন্টিং। মাস শেষে আমার কতটুকু আয় হলো আপনি সারাংশ করতেছেন, কতটুকু ব্যয় হলো, কতটুকু আমি কিনলাম। বুককিপিং এ শুধুমাত্র লেনদেন রেকর্ড এবং শ্রেণীবিন্যাস করা হয়, অ্যাকাউন্টিং এ ব্যবসার লাভ ক্ষতি এবং অবস্থা বোঝার চেষ্টা করা হয়। তারপর বুককিপিং আপনার একজন মোটামুটি মানে এটা জেনারেল এমপ্লয়িরাই পারবে, সাধারণ হিসাব রক্ষণ জ্ঞান থাকলেই হবে। আর যেহেতু অ্যাকাউন্টিং এ আপনার বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা দরকার পড়ে, এটা একটু বড় মাপের, মানে যার স্কিল তারা পারবে আর কি। তবে অ্যাকাউন্টিং, এই যে যখন যারা অ্যাকাউন্টিং বিশ্লেষণ করবে, এই বিশ্লেষণ করতে যাওয়ার আগে তার কিন্তু আগের রেকর্ডগুলো থাকতে হবে, তার কাছে কিন্তু ডাটা থাকতে হবে। সাধারণ শ্রমিকরা তাদের ডাটা না লিখে দিলে তো সে নিতে পারবে না। এই জন্য বলা হয় অ্যাকাউন্টিং এর প্রথম ধাপ হলো বুক কিপিং। আর বুক কিপিং এর দেখে বিশ্লেষণ করে যেটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হলো অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান। সো এগুলো দেখে নেবেন, 5টা না দিলেও হবে, 2 মাস থাকলে 2 স্যার থেকে আমি 3টা কিছু লিখলেই কথা হবে। বলতে চাচ্ছি। জি আপু। আহ, স্যার ওই যে পার্থক্যের মধ্যে যেমন দক্ষতা, ধাপ, উদাহরণ, অর্থ, লক্ষ্য এগুলো দিয়ে দিচ্ছে, আমি যদি এগুলো না দিয়ে সরাসরি 1 2 3 করে এভাবে পার্থক্য করে দিই তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে আপু, কোনো সমস্যা নেই। আর 2 মাস থাকলে এত বড়ও লিখবেন না, হ্যাঁ। দরকার নাই, 2 ঠিক থেকে আছে, 4 ঠিক বা আছে। 2 বা 3টা, জি। আপনার কাছে যেটা সহজ মনে হয় 5টার মধ্যে আমি দিয়ে রাখছি, সেই 2টা বা 3টা আপনি সহজ দেখে মুখস্থ করে ফেলবেন। 2টা মনে করলে আবার অনেক সময় একটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সো 3টা মাথায় থাকলে যে একটা ভুলে গেলেও আরেকটা মাথাতে আছে। আচ্ছা, অ্যাকাউন্টিং এর দুটি প্রধান পদ্ধতি কি, সময়ের সাথে সাথে অ্যাকাউন্টিং এর বিবর্তন কিভাবে পরিবর্তিত হয়েছিল, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনার এই যে ডিফারেন্সে আসতে পারে, ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ভার্সাস অ্যাকাউরাল বেসিস অ্যাকাউন্টিং, হ্যাঁ। ডিফারেন্সের জন্য 9 এবং 10 নম্বর খুবই খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার এটা। তো ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং বা নগদ ভিত্তিক অ্যাকাউন্টিং, নামই দেখেন যে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং বলতেছে, অর্থাৎ আপনি এই অ্যাকাউন্টিং এ আহ, নগদ ভিত্তিক হিসাব লেনদেন লিপিবদ্ধ করবেন, বাকিতে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি ধরবেন না। যে আয় ধরা হয় তখনই যখন টাকা হাতে আসে, এবং খরচ ধরা হয় যখন টাকা দেওয়া হয়। লেনদেন কখন হয়েছে সেটা একটা বিষয় না। ওই যে কিছুক্ষণ আগে আমরা প্রথমে এতে সম্পদের বা আয় ব্যয় দেখলাম না, যে কিছু নীতি আছে যে যেই নীতিতে যেই বছর আয় হচ্ছে বাকিতে হলেও সেই বছরের আয় দেখাচ্ছে, পরের বছর এটা টাকা পাইলাম তাও ধরতেছে না। কিন্তু এই পদ্ধতিতে বলতেছে যে ভাই, আপনি কাউকে সেবা দিচ্ছেন বা কোনো একটা পণ্য বিক্রি করছেন 2025 সালে, কিন্তু 25 সালে আপনি টাকাটা পান নাই, আপনি পাইছেন 2026 সালে গিয়ে। তাহলে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং বলবে যে 26 সালে যখন আমি টাকাটা পাইছি তখন ওটাকে আমি আয় হিসেবে দেখাবো, নট 25 সালে। মানে ওরা বলতেছে যে যখন আমি নগদ পাবো তখন সেটাই আমি ধরবো, তাছাড়া ধরবো না আর কি, হ্যাঁ। তো অনেকে বলে নগদ ভিত্তিক পদ্ধতির সমালোচনা অনেক রয়েছে, যে কারণ এই পদ্ধতিতে আপনার ব্যবসার প্রকৃত আর্থিক অবস্থা স্পষ্ট হয় না, বোঝা যায় না, হ্যাঁ।
এই যে উদাহরণ দিয়ে দিছে, জানুয়ারিতে পণ্য বিক্রি হলেও ফেব্রুয়ারিতে টাকা পেলে আয় ফেব্রুয়ারিতে হিসাব ধরা হয়। আর বকেয়া ভিত্তিক হিসাবটা কি? অ্যাকিউরাল বেসিস অ্যাকাউন্টিং। হ্যাঁ, এই যে যদি ওরা বাংলা না টার্ম দেয়, তখন ওরা লিখবে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ভার্সাস অ্যাকিউরাল বেসিস অ্যাকাউন্টিং। হ্যাঁ, তো সাদাত ভাই ওইটা নিয়ে ভয় পাওয়ার কারণ নাই। এই যে আমি টেকনিক্যাল টার্মগুলো দিয়ে রাখছি, একটু একটু টেকনিক্যাল টার্মগুলো দিয়ে দেখলে আপনার ওইটা কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ এবার হয়ে যাবে সবারই। আচ্ছা, বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান পদ্ধতি সেটাই, যে অ্যাক্রুয়াল বেসিসে আয় তখনই ধরা হয় যখন তা অর্জিত হয়, আর যখন খরচ ধরা হয় যখন তা ঘটে। মানে এইখানে আপনার যে যখন অর্জিত হচ্ছে, অর্থাৎ আমরা আয়টা নগদ হোক বকেয়া হোক এটা আমরা চিন্তা করি না। আমরা অ্যাকুরাল বেসিসে যেই মুহূর্তে আমরা পাচ্ছি আমরা সেই মুহূর্তেই ধরবো। এই যে জানুয়ারিতে সেবা দিলেও টাকা ফেব্রুয়ারিতে পাইলাম, কিন্তু জানুয়ারিতে সেবা দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমার আয় অর্জিত হয়েছে, সেই মুহূর্তেই আমরা হিসাবটা লিপিবদ্ধ করবো, এবং যেই বছরের হিসাব সেই বছরেই হবে, এটা পরের বছর যাবে না। তো এটা হলো বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান পদ্ধতি বা অ্যাকিউরাল বেসিস। আচ্ছা, এরপরে আপনার আইবিপি টেক্সট বইয়ের এই প্রশ্নটা না আসারই সম্ভাবনা খুব কম, অ্যাকাউন্টিং অনুশীলনে নৈতিকতা কি ভূমিকা পালন করে। যেহেতু আইবিপি টেক্সট বইয়ের প্রশ্ন এই জন্য আমি দিয়ে রাখছি, তবে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম আমার কাছে মনে হয়েছে। জটিল যদি করে দিতে পারে, তারপর একটু রিডিং পড়ে নেবেন যে অ্যাকাউন্টিং অনুশীলনের নৈতিকতা কি করে, বিশ্বাস গড়ে তোলে, সঠিকতা নিশ্চিত করে, জনস্বার্থ রক্ষা করে, দেখলেই পারবেন। অ্যাকাউন্টিং এর সীমাবদ্ধতাগুলো কি কি? আচ্ছা, অ্যাকাউন্টিং এর সীমাবদ্ধতা কিছুক্ষণ আগে আমরা ওই যে মনিটারি ইউনিট কনসেপ্ট পড়লাম না, যে অ্যাকাউন্টিং এ শুধুমাত্র টাকার অঙ্কে যেসব জিনিস লিপিবদ্ধ করা যায় সেগুলোই আপনি নিতে পারবেন, টাকার বাইরে ছাড়া নিতে পারবেন না। তাহলে এটা অ্যাকাউন্টিং এর সীমাবদ্ধতা। এই যে দেখুন, বলেন যে হিসাব রক্ষণে শুধু টাকা পয়সার হিসাব ধরে, একটা কর্মীর যে এমপ্লয়ি বা কাস্টমারের স্যাটিসফ্যাকশন এগুলো আমাদের ধরা পড়ে না এখানে, অথচ এইসব বিষয় ব্যবসার সফলতায় গুরুত্বপূর্ণ। আচ্ছা, আচ্ছা, এরপরে আপনার হিসাব বিজ্ঞানে কি পুরোনো দামের উপর নির্ভর করে। ওই যে কিছুক্ষণ আগে আমরা নীতি পড়ে আসলাম, যে সম্পদটা আমরা কি করি, যখন যেই দামে কিনি সেই দামে রেকর্ড করা হয়। বাট আপনি তো জানেন যে বাজার যে সেই দামে থাকে এমন না, ইনফ্লেশনের কারণে কিন্তু বাজার দরের পরিবর্তন আসে। তাহলে এই যে বাজার দামের পরিবর্তন হিসাবে আসে না, ফলে রিপোর্ট পুরনো বা বিভ্রান্তিকর হতে পারে। অনুমানের উপর নির্ভরশীল, কিছু তথ্য অনুমান থেকে আসে, আমরা কিছু তথ্য অনুমান নেই করে নেই, এটা হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। তারপর হিসাব বিজ্ঞানে মূল্যস্ফীতি ধরা পড়ে না, কারণ আমরা ওই যে 25 সালে যেই দামে কিনছি বা যেই দামে লিপিবদ্ধ হয়েছে সেই দামটাই আমরা এখানে দেখাই। সো এই জন্য আমাদের এটা মূল্যস্ফীতিটা ধরা পড়ে না। আচ্ছা, এরপরে আমরা দেখি যে অ্যাকাউন্টিং কিভাবে স্টেক হোল্ডারদের বৃদ্ধি এবং লাভজনকতার জন্য একটা কোম্পানির সম্ভাব্যতা মূল্যায়ন সহায়তা করে। উম, আচ্ছা, এটা বলতে বোঝাচ্ছে যে অ্যাকাউন্টিংটার মাধ্যমে আপনি কিভাবে স্টেক হোল্ডার বাড়তেছে বা কোম্পানির লাভজনকতা আছে কিনা কিভাবে বুঝতে পারবেন। তো অ্যাকাউন্টিং এমন তথ্য দেয় যা স্টেক হোল্ডাররা বুঝতে পারে একটা কোম্পানির অবস্থা কেমন। একটা কোম্পানির স্টেক হোল্ডাররা তো বিভিন্ন জন, ওনার বা এমপ্লয়ি বা বাইরের যারা। তাহলে ভবিষ্যতে কোম্পানিটা কতটুকু লাভবান হতে পারবে, এগুলো তো আমরা প্রতি 3 মাস পর পর আপনার হেড অফিস কেন রিপোর্ট চাই, ওই প্রতি 3 মাস পর পর রিপোর্ট দেখেই তো সে বুঝতে পারে যে ব্যবসার আর্থিক অবস্থা কি, ব্যবসা কি লাভের দিকে যাচ্ছে না লসের দিকে যাচ্ছে, পারফরমেন্স কি। আমরা 26 সালের আমার যে নিট ইনকাম হয়েছে, 25 সালের কি অবস্থা, 25 সালের সঙ্গে আমি তুলনা যাচাই বাছাই করতে পারি। তো এগুলো তো অ্যাকাউন্টিংই আপনাকে এই ডিসিশনগুলো দিতে সহায়তা করে। আর অ্যাকাউন্টিংয়ে এটা একটু ভালো করে পড়বেন, এটা এই যে 13 নম্বর প্রশ্ন, অ্যাকাউন্টিংয়ে মানে মেইনলি এটা শুধু এখানেও না, পরবর্তীতে আপনার সেকেন্ড পার্টেও গেলেও কাজে লাগে, যে মেইনলি অ্যাকাউন্টিংয়ে কয়টা স্টেটমেন্ট তৈরি করা হয়। বা আপনারও বেসিক জানা এটা থাকলো যে আপনার এই যে ব্যাংকে মোটামুটি কয়টা হিসাব আপনারা করেন। আমরা মূলত মেইনলি একটা কোম্পানি ইনকাম স্টেটমেন্ট করে, এই ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে কোম্পানিটার একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি ওই যে 3 মাস করতেছেন বা 6 মাস করতেছেন, তাহলে ওই 3 মাসের জন্য যদি ইনকাম স্টেটমেন্ট করেন, তাহলে ওই 3 মাসে আপনার আয় ব্যয় কত হলো এবং 3 মাসে আপনার লাভ ক্ষতি কি অবস্থা সেটা আপনি ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে জানতে পারেন। ব্যালেন্স শিটের মাধ্যমে কি জানতে পারেন? ব্যালেন্স শিট বিবরণীর মাধ্যমে আপনি একটা প্রতিষ্ঠানের অ্যাসেট কত, লায়াবিলিটিস কত, ওনার সিকিউরিটি কত এটা জানতে পারেন। তারপর আরেকটা স্টেটমেন্ট করা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে আপনি নগদ প্রবাহ বিবরণী, আপনার কোথা থেকে টাকা আসছে আর কোথায় খরচ হচ্ছে এই জিনিসগুলো জানতে পারেন, এবং এইটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অঙ্ক করব। সো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আর চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্ট অর্থাৎ ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এইখানে আমরা দেখাই যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যে টাকাটা দিল, এই টাকাটা দেওয়ার পর মালিক তো ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিট হলে মালিক সেটা ক্লেম করবে, তাহলে মালিকের ক্যাপিটালটা কতটুকু বাড়লো কমলো এটা আমরা চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্টের মাধ্যমে দেখতে পারি।
আর নোটস টু স্টেটমেন্টস এটা মূল রিপোর্টে থাকা সংখ্যাগুলোর ব্যাখ্যা হিসেবে থাকে, হিসাবের নিয়ম অনুমান বা আলাদা বিশ্লেষণ এতে দেওয়া হয়। তো মোটা দাগে আমাদের 5টা স্টেটমেন্ট করা হয়, হ্যাঁ। যে আপনার যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে ওখানে কয়টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা করি, তাহলে আমরা বলবো যে ইনকাম স্টেটমেন্ট, যেটা বাংলা বলে আয় বিবরণী, ব্যালেন্স শিট, বাংলায় বলে আর্থিক অবস্থার বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, বাংলায় বলে নগদ প্রবাহ বিবরণী, চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্ট, নোটস টু স্টেটমেন্ট। সো এগুলো হচ্ছে টেকনিক্যাল টার্ম, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা টেকনিক্যাল টার্মগুলোও দিয়ে রাখছি। আচ্ছা, এরপরে আপনার আরেকটা প্রশ্ন, অ্যাকাউন্টিং সাইকেল, এটা যদিও ইয়াতে নাই কিন্তু 99 বিপিএ তে আসছে। তো অ্যাকাউন্টিং সাইকেল কাকে বলে বা হিসাব চক্র কাকে বলে, শর্ট কি বলে, শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। তাহলে অ্যাকাউন্টিং সাইকেল হলো বা হিসাব চক্র হলো ধাপে ধাপে হিসাব রাখার একটা প্রক্রিয়া, যেখানে লেনদেন শনাক্ত থেকে শুরু করে রিপোর্ট তৈরি পর্যন্ত সব কাজ করা হয়। আর মাত্র 5 থেকে 10 মিনিট থাকবে ক্লাসটা, সো আপনারা বের হয়ে যাওয়ার কারণ নাই, 10 মিনিট একটু থাকেন তাহলে কমপ্লিট হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টিং সাইকেলের বাধ্যতামূলক ধাপ হচ্ছে প্রথমে লেনদেন শনাক্ত করতে হবে, হ্যাঁ। তারপর আপনি জার্নাল করবেন, এরপর লেজার করবেন, ট্রায়াল ব্যালেন্স করবেন, অ্যাডজাস্টিং এন্ট্রি করবেন, এইগুলা আমরা অঙ্ক করতে যাব, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে, সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমরা এখানে ডিফারেন্সে অলরেডি বুক কিপিং ভার্সাস অ্যাকাউন্টিং পড়ে আসছি, সো আলাদাভাবে পড়ার দরকার নেই। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ভার্সাস একুয়াল বেসিস অ্যাকাউন্টিংও আমরা দেখে আসছি। আচ্ছা, এরপরে আমি যে মূল বড় বড় প্রশ্ন আলোচনা করলাম ওগুলো পারলে আপনি এখানে শর্ট কোয়েশ্চেনগুলো পারবেন। শর্ট কোয়েশ্চেনগুলো ছোট ছোট করে দিছি, এই শর্ট কোয়েশ্চেনগুলো মুখস্থ করে ফেলবেন, যেহেতু বুঝে গেছেন, এটা আর বোঝানোর কিছু নাই। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বা যদি মনে করেন যে এক নজরে, এটা আমি যদিও সেমিনারে আপনাদের আহ, কি বলে প্রশ্নের বন্টনটা আলোচনা করব, আর তারপরে যদি বলেন যে স্যার একটু প্রশ্নের বন্টনটা আলোচনা করে দেন, তাহলে এখানে দেখে দেখে আলোচনা করে দিচ্ছি, বা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি একটু আপনাদেরকে সবাইকে আনমিউট করে দিচ্ছি, আমরা ক্লাসটা শেষ করে দিব, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম লিমন ভাই, একটা আসসালাম। কোশ্চেন ছিল আমার। জি, ভাই ওই যে কিছুক্ষণ আগে বললেন যে ওই যে ইংরেজিতে কোশ্চেন করে বাংলা অংশ দেখে বলে যে ইংরেজি অংশ যে পার্থক্য এগুলি, তখন ধরেন ইকুয়াল বেসিস অ্যাকাউন্টিং আর যে পার্থক্যটা দিল, আমরা কি ওই ইংরেজিতে লিখে কি বাংলায় লিখতে পারবো? হ্যাঁ, ওটা আপনি ওই যে আপনি ধরে নেন মনে করতেছেন যে আমি তো টেকনিক্যাল টার্মটা জানি না বা মনে আসতেছে না, তাহলে আপনি তখন হ্যাঁ ওইটা হ্যাঁ 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 উপরে হ্যাঁ ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ভার্সাস একুয়াল বেসিস অ্যাকাউন্টিং লিখে আপনি বাংলায় লিখতে পারবেন। এটা তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ লিখতে হ্যাঁ, পারবেন, হ্যাঁ। কোনো সমস্যা হবে না তো? না 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 না, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। থ্যাংক জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরেকটা মানে কি বোঝা যাচ্ছে স্যার, তো নাকি? যদিও যারা নন কমার্স তারা জি হয়তো জি বা 50% বুঝবেন, 50% বুঝবেন না, তবে থাকেন কয়েকদিন তাহলে ইনশাল্লাহ অবশ্যই বুঝবেন, এটা গ্যারান্টি না, দিলাম। কথা স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, লিমন স্যার। স্যার, জি জি, মিলি আপু একজন করে শুনি আমরা, মিলি আপু কি বলতে চাচ্ছেন? আচ্ছা স্যার, ওই যে অনেক সময় হয় কি পয়েন্টস গুলো কিন্তু বাংলার চেয়ে ইংলিশটা মনে থাকে বেশি, তখন কি আমি লিখতে পারবো ওটা? হ্যাঁ, লিখতে পারবেন, লাইক সেটাই বাট বলছি, ওই মানে যে অনেক সময় বাংলা কিন্তু মনে আসে না, কারণ আমরা তো বাংলা দিয়ে অভ্যস্ত কম, বাট হুম, বাংলায় লিখতে গেলে একটু বেশি ইলাবোরেট লেখা যায়। বানাই লেখা যায়, পয়েন্টস জি। গুলো, হুম, হ্যাঁ পয়েন্টস গুলো তো আমি ইংলিশ লিখতে পারবো তখন, মানে পয়েন্টস গুলো লিখে তখন বাংলা হয়তো বা মানে বাকিগুলো লিখলাম, সেটা তো পসিবল। সেটা পসিবল, তবে নর্মালি বাংলায় লিখলে আপনি বাংলায় পয়েন্টটাই লেখার চেষ্টা করেন, যদি কোনো কারণে না হয় সেটা তখন ওইটা ওই পদ্ধতি ফলো করলেন, ওটা কোনো এমন ব্যাপার না। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি একটু বলতে চাচ্ছিলাম জি জি, আরিফ ভাই তাই তো? স্যার। জি স্যার, 3 নাম্বার যে কোশ্চেনটা পড়িয়েছেন, ওখানে দেখা গেল যে মূল্যটা যখন কিনেছি ওই মূল্যটাই আহ, আহ, বলা হচ্ছে, 2 জায়গায় একই রকমই আনসারটা আসছে, হিস্টোরিক্যাল তাহলে কস্ট দুটোর মধ্যে কনসেপ্ট এবং পার্থক্যটা কি? কস্ট প্রিন্সিপাল দুই একই, জি 90% স্যার, একই। দুটো। হুম। হ্যাঁ, কিন্তু দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটুই যে ওই কস্ট প্রিন্সিপালটা বলে যে সম্পদ, যে সম্পদের লিপিবদ্ধতা রয়ে দেয়, আর হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্টে আপনি দেখবেন যে ওখানে লেখা আছে যে আয় ব্যয় দায় সবকিছুই ওখানে, আচ্ছা এই আচ্ছা, পার্থক্যটা। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো একটা করছেন। আর কারো কোনো প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নিগার সুলতানা আপু, আহ, এ, জি জি জি, ভালো বাংলাদেশ আছেন? হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন না? জি আপু, ভালো আছি। জি জি জি। আপু তো মনে হয় স্যার এজিএম একটু আছেন একটা নাকি না, কোয়েরি ছিল। এজিএম এর ভাইবা দিবেন আপনি বর্তমানে, কি না এজিএম না না, আমি ডিডিএম এর ভাইবা দিব। ও আচ্ছা আচ্ছা, ডিজিএম এর ভাইবা দিবেন না সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জি আপু বলেন। তো যাই হোক, আমি একদমই মানে বেসিক্যালি নন কমার্স, এজন্য আমার একটা খুব সিলি কোশ্চেন, একটু কন্ট্রাডিক্ট হচ্ছে তাই জিজ্ঞাসা করছি আর কি। জি জি, অবশ্যই করতে পারেন। সেটা হচ্ছে যে আমরা আয় চিহ্নিতকরণ নীতিতে যেটা দেখলাম যে 2000, লাইক যে এক্সাম্পলটা দেখলাম 2012 সালের, সেটা বকেয়া হলেও আমরা ওইটা ইনকামে নিচ্ছি, বাট এখানে আবার
অ্যাকাউন্টিং এর মানে পদ্ধতিতে দেখলাম অ্যাক্রুয়াল বেসিস আর ক্যাশ বেসিসে, আমি কিন্তু ওটাকে অ্যাক্রুয়াল বেসিসে নিচ্ছি, ক্যাশ বেসিসে পাচ্ছি না। হ্যাঁ, মানে হ্যাঁ এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ আমার কাছে একটু কন্ট্রাডিক্ট লাগছে। আচ্ছা, কন্ট্রাডিক্টরি বলতে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং বলে যে আমি যেই মুহূর্তে পাবো তখন এটাকে আয় ধরবো, বাট ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং বর্তমানে হ্যাঁ মডার্ন যারা ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ফলো করে না, হ্যাঁ, এটা অনেক আগের ছিল, ওটার অনেক হ্যাঁ, লিপিবদ্ধতা আছে, বাট অ্যাকুরাল বেসিস অ্যাকাউন্টিংটাই মডার্ন পদ্ধতি বলা হয় এটা। ঠিক মানে আমরা মডার্ন যে পদ্ধতি। বছরের তাহলে আয় সে হ্যাঁ এখন, বছরেরটাই দেখাবো। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন আমি ক্লিয়ার। মানে আমার আয় চিহ্নিতকরণের যে আমি কনসেপ্টটা নিলাম, পরবর্তীতে এসে যখন আমি ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস নিলাম, আমার কাছে একটু কন্ট্রাডিক্ট করছিল আর জি কি। জি থ্যাংক ইউ, এই খুব জন্যই দারুণ কোশ্চেনটা একটা করলাম, প্রশ্ন এখন করছেন ক্লিয়ার। আপনি, নন কমার্স ব্যাকগ্রাউন্ডের হলেও খুব দারুণ করছেন। আচ্ছা, আমি কিন্তু খুবই অনার্ড ফিল, মানে আমি আমার মতন একটা ছোট্ট মানুষ এই যে এজিএম ডিজিএম এই মানুষগুলোকে একটু হলেও নলেজ দিতে পারছি, না 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 মানে না খুবই না, ভালো লাগে আর এভাবে কি ভাবার আপনারা কোনো প্রশ্ন করেন। কারণ নাই, এভাবে ভাবার কোনো কারণ নাই। আমি একদমই নন কমার্স বেসিকের একটা মানে মানুষ। সো আমার খুব সিলি সিলি কোশ্চেন থাকবে, বাট আমি কনসেপ্ট ক্লিয়ার না হওয়া পর্যন্তই কোশ্চেন করি আর কি। এটা আচ্ছা, আমার একটা সমস্যা নেই, ব্যাড আবার হ্যাবিটও বলতে পারেন। আমিও ফের আরেকটা বিষয় বলে নিই যে আমিও দেখাচ্ছে যে ওই মুহূর্তে না জানতে পারি বা না ইয়া করে, তখন আপনারা কিছু মনে করবেন না, আমি দরকার হলে পরে বলবো যে এটা আমি চেষ্টা করবো দেখে না না, আপনি বলার ক্ষেত্রে। চমৎকার ক্লিয়ার করে সবকিছু বোঝাচ্ছেন। আমি এত কনসেপচুয়ালি এত ক্লিয়ার হচ্ছি, আমার ভালো লাগছে। আমি পাশ করতে পারি না পারি সেটা জানি না, বাট আমি কিছু গেইন করছি এটা বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। হয়ে যাবে আপু, এবার হয়ে যাবে সবারই, আমার মনে হয় কিছুটা হলেও যখন এটা আমরা করতে যাব আমরা রিপোর্ট গুলো বুঝতে পারবো, আমাদের সবারই কিছু না কিছু গেইন হবে ভালো। যেমন সাদাত ভাই আছেন, সাদাত ভাই কর্মসংস্থান ব্যাংকে আছেন মনে হয়, আছেন না চলে গেছেন সাদাত ভাই? ভাই আসি ভাই। আচ্ছা, সাদাত ভাইও তো মনে হয় এজিএম হিসেবে আছেন না? জি ভাই, জি ও জি। আচ্ছা, আমাদের এখানে কিন্তু অনেকেই মানে যারা জুনিয়র আছেন তারা কিন্তু মানে এখানে অনেক আমাদের সিনিয়র এবং অনেক বড় পর্যায়ের ব্যাংকার আছেন, হ্যাঁ, যাক, তো আমরা সবাই মানে মিলে অন্তত একজন কেজিএম হিসেবে পেয়ে আমার ভালো লাগলো। আমি নিজে খুব লজ্জাবোধ করছিলাম। না না আপু আছেন। হ্যাঁ, অসুবিধা নেই, অনেক সিনিয়র লোকের আরো আছে, আমার চেয়েও সিনিয়র লোক, তারা পরীক্ষা দিচ্ছেন অনেকেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো লাগলো। জি, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, জি। ঠিক আছে। আহ, আর কারো কোনো কিছু কেউ লিখছে এখানে? এখানে স্যার আমি অ্যাডমিশন, হ্যাঁ সমস্যা নেই, যারা অ্যাডমিশন নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই হবে, আর যদি কারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা না থাকে আমি এখানে জাস্ট মেসেজে লিখে দিচ্ছি, হ্যাঁ। অ্যাকাউন্টিং না একা একাই যদি আপনি পড়তে যান একটু হলেও স্ট্রাগল করতে হবে, বাট আমরা যদি আপনারা যদি ক্লাসটা নেন তাহলে অবশ্যই মানে একটা গুরুর তত্ত্বাবধানে থাকলে, মানে মেন্টরের তত্ত্বাবধানে থাকলে সেটা জার্নিটা ইজি হবে। আহ, মানে আপনি এখানে গোছানো জিনিসটা সরাসরি পাবেন। আর যেটা হচ্ছে যে ওই যে কুক করার আগে মানে রান্না করার আগে রান্নার যে যাবতীয় অনেক কষ্ট সেটা হয়তো বা একা একাই আমাদের ব্যাংকে জব করেও আহ, যদি আমরা পড়তে যাই সেটা সম্ভব হবে না, বাট আমরা ওই কুকিং এর যাবতীয় কষ্টটা আমি নিয়ে আপনাকে বুঝাই দিব, বাকিটুকু আপনি কষ্ট করবেন ইনশাল্লাহ। আর আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আর জি একটুকু আসসালামু খালি আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি জি আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার যে এই কিউআর কোড গুলো দিয়েছেন, এই কিউআর কোড গুলোতে অ্যাকচুয়ালি তো অনেক কিছু কিছু জায়গাতে একটা সাবজেক্টে দিলে অন্য সাবজেক্ট আসে, এরকম কি আছে? এটা হওয়ার কথা না, তবে একটা বিষয় বলি, যেটা পেইড যেটা ওটাতে যদি আপনি না ভিডিও ক্লাস নেন তাহলে ওইটা আপনার অন্য জিনিস চলে আসবে, বাট যেটা ফ্রি কিউআর কোড মানে ওইখানে তো আমরা 30টা কিউআর কোড দিলে দেখা যাচ্ছে যে 10টা ফ্রি কিউআর কোড দেওয়া আছে যেটা সবাই দেখতে পারবে, বাট বাকি 20টাতে দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে পেমেন্ট না করে আমাদের পেইড গ্রুপে অ্যাড হচ্ছে, তখন অন্য কিছু দেখাবে তাকে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, প্রথম 10টা মতন ফ্রি যেগুলো লেখা আছে ফ্রি। আচ্ছা, আর এইটা আমি একটু সংক্ষেপে আমরা যদিও আমাদের সেমিনার ক্লাসে বলবো, তারপরেও অনেকে জানতে চাইছিলেন যে নতুন কি প্যাটার্নে হচ্ছে হলো পার্ট এ তে আপনার বট কোয়েশ্চেন দিবে, অ্যান্সার এনি 2 কোয়েশ্চেন্স, তো এখানে থিওরি এবং ম্যাথ মিলাই দিচ্ছে। গত বছর আমরা দেখছি 20 দুগুণ 40, যে কোনো 2টা অঙ্ক করলেই পারবেন। তো আমরা এটা চ্যাপ্টার 2 থেকে আমরা এগুলো এগুলো আমি হ্যাক্স আলোচনা করব ভাই, আজকে আর না করি, অনেক সময় গেছে। আমরা এই যে 40 মার্কস পাইলে স্যার কোথা আজকে থেকে থাক পাবেন না স্যার, পাবেন আজকে নামাজের শেষ সময় করে দেই, নামাজের তাই না? সময় চলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, জি, না নামাজের না সময় চলে যাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে আমি জি এখানে স্যার, থ্যাংক ইউ স্যার। করে জি দিচ্ছি। স্যার। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, সকলের জীবন মঙ্গল কামনা করছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনালি মেসেজ দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।